আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপার যেটা আছে সেটা আজকে মোটামুটি রকমের সিকিউ এর জন্য শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? আজকে পড়বো আর এমসিকিউ। এমসিকিউ না, আজকে পড়বো আর হচ্ছে যে এরপরে এই পরীক্ষার আগে যে 2-3 দিন সময় পাবো, ওই দিন হচ্ছে আবার পড়বো, ঠিক আছে? তো আমাদের লাস্ট মোমেন্ট গুলাতে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা প্রিপারেশন যাই থাকুক না কেন প্যানিক করে যাই, ঠিক আছে? সো প্যানিক করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যতটুকু প্রিপারেশন গোছানোর জায়গা থাকে ততটুকু আমরা পারি না আর কি, ঠিক আছে? এর জন্য আমরা চেষ্টা করব যে এই কয়েকটা দিন মাথা ঠান্ডা রেখে একটা পরীক্ষা দেওয়ার, ঠিক আছে? মাথা ঠান্ডা রাখার একটা উপায় হচ্ছে যে তুমি আহ, বেশি মনোযোগ দিবা যে পড়াশোনাতে আর কি। পড়াশোনাতে মনোযোগ দেওয়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি জানো যে তোমার এতটুকু পড়তে হবে না, ঠিক আছে, বা এতটুকু পড়তে হবে। সো এইটা পারফেক্টলি যদি জানতে পারো যে এতটুকু পড়তে হবে আমার, তাহলে হচ্ছে যে বা এতটুকুর বাইরে গিয়ে আমি পড়বো না, কারণ আমার হাতে যেহেতু অনেক বেশি সময় নেই, সো আমি বেশি পড়বো না আর কি। সো ওইটাই নিয়ে আমরা ডিসকাস করব, এখানে আমরা কিছু প্রবলেম আলোচনা করব, এরকম না যে আহামরি কঠিন কঠিন প্রবলেম গুলা করব, ঠিক আছে? আমরা চেষ্টা করব যে যেগুলা স্ট্যান্ডার্ড প্রবলেম, যেগুলো আসার পসিবিলিটি আছে, যেগুলো আমরা আগে করছি, আমাদের হয়তো বা মনে নাই, এখন হচ্ছে যে জাস্ট একটা আইডিয়া নিব, আইডিয়া নিয়ে আমরা হচ্ছে যে প্রিপারেশনটাকে একটা গোছানো জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে? আজকে ক্লাসের মোটিভটা এটা যে ফিজিক্স ফার্স্ট পেপারে আমরা আগে যা পড়ছি আর আজকে কিছু পড়াশোনা করব, যাতে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারটা মোটামুটি ভাবে শেষ হয়ে যায়, ঠিক আছে? যে আমাদের একটা ভালো রকমের প্রিপারেশন থাকে, বুঝতে পারছো? সো ফিজিক্স ফার্স্ট হুম। পেপারের এইটা হচ্ছে যে তোমার হলো যে টোটাল চ্যাপ্টার কয়টা আছে সিলেবাসে? স্যার 5টা থেকে 6টা। আর আপনি আমাকে আলাদা শুনতে পাচ্ছেন না স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আর আপনি আমাকে একটা প্ল্যান করে দিছিলেন যে ফিজিক্স ফার্স্ট পেপারে আমি 5টা পড়বো, মানে 2, 4, 5, 6, হ্যাঁ, 7। সো আমরা আর হচ্ছে এমসিকিউর জন্য চ্যাপ্টার গুলো একটু কারেক্ট করে নেই, আমরা কোন চ্যাপ্টার গুলো আসলে পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে যে চ্যাপ্টার 2 পড়বো, ঠিক আছে, 4 পড়বো, 5 পড়বো, 6 পড়বো, আর 7 6 আর পড়বো। 7 তো এইগুলা চ্যাপ্টারে আমরা সিকিউ এমসিকিউর পড়বো, জন্য। ঠিক আছে? সিকিউ পড়বো। তো আমাদের টার্গেট হচ্ছে যে আজকে গ আর ঘ এইটা যাতে কমপ্লিট হয়ে যায়, ক খ আমরা একটু দেখবো আর কি। সো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ আসবেই। হ্যাঁ, পসিবিলিটি আছে কোনো কোনো চ্যাপ্টার থেকে দুইটাও আসতে পারে। যেমন এই একটা চ্যাপ্টার, এখান থেকে দুইটা আসতে পারে, ভেক্টর থেকেও দুইটা আসতে পারে, বাট একটু কম পসিবিলিটি। নিউটনিয়ান বলবিদ্যা থেকেই দুইটা আসতে পারে, আবার এই যে গাঠনিক ধর্ম থেকেও দুইটা আসতে পারে, ঠিক আছে? পসিবিলিটি আছে যে তুমি দুইটা কোশ্চেন কমন পাবা, বাট তুমি যদি একটা করেও কমন পাও তাহলেও তুমি 5টা কোশ্চেন কমন পাবা, ঠিক আছে? সো আমরা এইগুলা চ্যাপ্টারের বাইরে আসলে সিকিউ এর কোশ্চেন গুলা দেখবো না। সো আমরা চেষ্টা করব যে আগে একটা নোট করব যে আমার কতগুলা টাইপ পড়তে হবে, ঠিক আছে? টোটাল কতগুলা টাইপ আমার পড়তে হবে। 2 নাম্বার চ্যাপ্টার থেকে আহ, কয়টা টাইপ পড়তে হবে, 5 নাম্বার চ্যাপ্টার থেকে কয়টা, 6 নাম্বার থেকে কয়টা, 7 নাম্বার থেকে কয়টা। সো 2 নাম্বার চ্যাপ্টারটা চলো দেখে আসি। সো 2 নাম্বার চ্যাপ্টারে এখানে দেখো, দেখা যাচ্ছে? স্ক্রিনটা ঝাপসা স্যার। আচ্ছা, যদি তোমার কাছে ফোন অথবা ল্যাপটপ থাকে তাহলে ওইখান থেকেই দেখো। 2 নাম্বার চ্যাপ্টারে টোটাল টাইপ আছে হচ্ছে যে তোমার হলো এখানে দাঁড়ান, আমি আমার ফোন থেকে দেখে নিই, তাহলে ভালো হয়। হ্যাঁ, এখানে টোটাল আপনাকে টাইপ, হালকা এখানে টোটাল টাইপ একটু আছে স্যার হচ্ছে যে একটু হোল্ড করেন, আমি ঢুকতেছি, একটু wait করুন। চ্যাপ্টার 2 এ হচ্ছে যে তোমার হচ্ছে যে 11টা টাইপ আছে, যে জায়গা থেকে গুলা মানে কোশ্চেন আসবে, এইগুলা জায়গা থেকে। হুম। এর বাইরে থেকে আসবে না, এটা আমরা মোর দেন শিওর। আর কিন্তু আমরা এখন একটা, যেহেতু আমাদের সময় কম, আমরা সিলেক্ট করব যে কোন মানে কোন টাইপগুলো আমাদের না দেখে পরীক্ষায় যাওয়া উচিত হবে না, ঠিক আছে? এটা আমাদের একটু হুম। সিলেক্ট করতে হবে। সো দেখো, আমরা দেখতে পারতেছি যে নদী ও স্রোত এটা একটা টাইপ, টাইপ 4। সো এইটা আসলে না দেখে পরীক্ষায় হলে যাওয়া উচিত হবে না, ঠিক আছে? এটা আমি সো কখনোই করিনি। হ্যাঁ, এটা আমরা কখনোই পড়ি নাই বা তুমি কখনোই পড়ো নাই। সো এইটা না পড়ে যদি পরীক্ষার হলে যাই তাহলে এটা একটা ক্রাইম হয়ে যাবে, ঠিক আছে? সো এইটা করা যাবে না, কারণ এখানে প্রচুর কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ার গুলাতে।
আমাদের এই টাইপটা বুঝে তারপর পরীক্ষার হলে যাইতে হবে। আবার দেখো ভেক্টরের ডট গুণন, এই টাইপটা আমরা না দেখে পরীক্ষার হলে যাইতে পারবো না, সম্ভব না, ঠিক আছে? কারণ এখান থেকে হুম প্রচুর কোশ্চেন আসছে। আবার দেখো ভেক্টরের ক্রস গুণন, এই টাইপটা আমরা না দেখে পরীক্ষার হলে যাইতে পারবো না। আমাদের এখন যতটুকু সম্ভব, দেখো তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, ভেক্টর থেকে যদি একটা সৃজনশীল করে, যেহেতু তোমার চ্যাপ্টার আছে 7টা, সো প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই হুম, একটা করে মানে 7টা থেকে তো আমাদের নর্মালি পড়বো আমি 5টা। হ্যাঁ 7টা চ্যাপ্টার আছে। ধরো আমি যদি ফার্স্ট চ্যাপ্টারটা বাদও দেই, সেখান থেকে সৃজনশীল হয় না নরমালি। আমি ধরে নিলাম 6টা চ্যাপ্টার থেকে 8টা সৃজনশীল আসবে, ঠিক আছে? এখন হুম ধরো আমি যদি ধরি যে কোন একটা চ্যাপ্টার থেকে একটা করে তো মিনিমাম আসবেই, তো ভেক্টর থেকে হ্যাঁ ধরে নেই যদি আমি একটা কোশ্চেন করব, তাহলে আমি যদি টিচার হই তাহলে আমি কি করব? আমি কিন্তু টিচার হইলে নদী অথবা স্রোত থেকে কোশ্চেন করব, অথবা ভেক্টরের ডট গুণন থেকে কোশ্চেন করব, অথবা ভেক্টরের ক্রস গুণন থেকে কোশ্চেন করব। এর বাইরে আমি কোশ্চেন করব না। কেন কোশ্চেন করব না? কারণ এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আমি এটা শিওরলি কেন বলতে পারতেছি? বিকজ প্রিভিয়াস ইয়ার গুলাতে আমি টিচার ছিলাম আর আমি এগুলা জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করছি। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে যে আমাদের মানে মেইন প্রায়োরিটি, আমরা এগুলা পড়া ছাড়া এক্সাম হলে যাইতে পারবো না। আমাদের মাস্ট নদী ও স্রোতের ম্যাথগুলা দেখে তারপর এক্সাম হলে যাইতে হবে, ভেক্টরের ডট গুণন দেখে এক্সাম হলে যাইতে হবে, ভেক্টরের ক্রস গুণন দেখে এক্সাম হলে যাইতে হবে, এবং অবশ্যই ভেক্টর ক্যালকুলাস দেখেও আমার এক্সাম হলে যাইতে হবে। সো এই 4টা জিনিস ছাড়া আমি যদি এই 4টা জিনিস পড়ি এবং পারি, বা আমি যদি আহ, মানে আমার মোটামুটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পর্কে আইডিয়া থাকে, আমি যদি একটু প্র্যাকটিস করি, তাহলে আমার হচ্ছে যে মেন্টালি আমি একটু আগায় থাকবো সবার চেয়ে, ঠিক আছে? হয়তোবা আমি সবগুলা টাইপ খুব সুন্দর মতো সলভ করে যাচ্ছি না, বাট আমি এটা জানি যে আমি যেই টাইপগুলো সলভ করে যাচ্ছি এইগুলাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইপ। বুঝতে পারছো ব্যাপারটা? এইগুলাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইপ, যেগুলা থেকে বারবার করে কোশ্চেন আসছে, ঠিক আছে? সো আমাদেরকে প্রথম ট্রাই করতে হবে, প্রথম বলতে যে এখনই ট্রাই করতে হবে। তোমার যদি আহ, মানে খুব বেশি পাওয়ারফুল ব্রেন না থাকে, তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আহ, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলাই দেখে যাওয়া, ঠিক আছে? 20% পড়াশোনা করে 80% সিলেবাস কভার করা। এখন মনে করো অন্য কোনো চিন্তা আসলে করা উচিতই না, আমার যতটুকু মনে হয় যে তোমার শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলাই পড়া উচিত। বুঝতে পারছো আমার কথা? আর জি বাকি যেই টাইপগুলো আছে, এই যে নদী স্রোত, আর ভেক্টরের ডট গুণন, ভেক্টরের ক্রস গুণন, আর ভেক্টর ক্যালকুলাস, এই 4টা জায়গা তোমার মানে মুখস্থ করে ফেলতে হবে। তুমি বুঝো না বুঝো, আজকের দিনের মধ্যেই, আজকের দিনে আমি তোমাকে কিছু টাইপ দাগাই দিব, এই টাইপগুলো আমি কিছু জিনিস বোঝাই দিব, কিছু ম্যাথ করে দিব, বাকিটা পুরোপুরি নির্ভর করবে তোমার উপর। তুমি এই টাইপগুলাতে কিছু বুঝো আর না বুঝো, তোমাকে যেটা করতে হবে, যতটুকু বুঝবা এতটুকু নিয়ে প্রত্যেকটা ম্যাথ করবা এবং বারবার করে করবা, যাতে এরকম হয় আমাদের ব্রেন আবার তুমি যেই জিনিসটা রিপিট করো সেই জিনিসটা আহ, রেখে দিতে পারে। ঠিক আছে? বারবার করে যখন রিপিট করো একটা জিনিস, তো দেখবা যে ওই জিনিসটা তোমার মনে থাকতেছে, ঠিক আছে, যদিও তুমি খুব ভালো বুঝো না এই জিনিসটা। হ্যাঁ, বাট দি থিং ইজ যে খুব ভালো বোঝার এখানে ক্রাইটেরিয়াটা কি? আমাদের আসলে স্টুডেন্ট লাইফে কেউই খুব ভালো বুঝে না, আমি মোটিভেশন দিব না, আমি জানি যে আসলে খুব কেউই ভালো বুঝে না, দিন শেষে সবাই ওই ম্যাথটুকু করতে পারলেই হয়। আর টিচারও তোমার শুধু দেখবে যে ম্যাথটা কারেক্ট করতে পারছো কিনা, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং লেভেল আসলে ওইভাবে দেখে না। বাট অবশ্যই অবশ্যই আমাদেরকে এই 4টা টাইপের একদম মাস্টার হইতে হবে। এটা কি বুঝতে পারছো? কি কি টাইপ? নদী ও স্রোত, আরেকটা কি? ভেক্টরের ডট গুণন, ভেক্টরের ভেক্টর, ক্রস তারপরে গুণন, কি? ভেক্টরের ক্রস গুণন আর ভেক্টর ডট ক্যালকুলাস। গুণন আর ভেক্টর অবশ্যই ক্যালকুলাস। অবশ্যই এই 4টা টাইপ দেখে, এই 4টা টাইপ করতে পেরে তারপরে তোমার এক্সাম হলে যাইতে হবে। উইদাউট তুমি এটা আসলে যদি যাও তাহলে তোমার ক্রাইম হবে। আর যদি আর যদি তোমার পরীক্ষার আগে আর একটা ছুটি থাকে, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, এখান থেকে যত কোশ্চেন আসছে, এখান থেকে যদি 100টা কোশ্চেন আসছে, 80টা কোশ্চেন আসছে এই 4টা টাইপ থেকে, ঠিক আছে? আর বাকি 20টা কোশ্চেন আসছে বাকিগুলা টাইপ, বাকি অন্য সবগুলা টাইপ থেকে। সো তোমার যদি মনে হয় যে সেই সময়ে গিয়ে, পরীক্ষার আগে 2-3 দিন আগে গিয়ে যদি তোমার একটু ছুটি থাকে, ঠিক আছে, বা একদিন যদি এক্সট্রা টাইম পাও, তখন তুমি বাকি টাইপগুলাও একটু দেখবা, ঠিক আছে? সবগুলা না দেখতে পারলেও যেগুলা থেকে আরো বেশি মানে মোটামুটি লেভেলের কোশ্চেন আসছে সেগুলা দেখবা। যেমন এখানে দেখো একটা টাইপ আছে সেকেন্ডারি, আমি স্টার দিছি না, স্টার যেগুলা দিছি সেগুলা মাস্ট এখন পড়তে হবে, মানে এখন তোমার মুখস্থ করেই ফেলতে হবে।
এখন এইটার কোনোই বিকল্প নাই, বুঝে একদম ঠোঁটস্থ করতে হবে। আমি তোমাকে ডট গুণনের একটা ম্যাথ দিব, ক্রস গুণনের একটা ম্যাথ দিব, ক্যালকুলাস থেকে একটা ম্যাথ দিব, নদী ও স্রোত থেকে একটা ম্যাথ দিব, তোমার মাস্ট পারতেই হবে, এখানে কোনোই বিকল্প নাই। ঠিক আছে, যেই ম্যাথই দিব তোমার পারতে হবে। আচ্ছা, সেকেন্ডারি অপশন হিসাবে, সেকেন্ডারি তুমি যদি ছুটি পাওয়ার একটু, তাহলে এই যে এই কি বলে ভেক্টর আপেক্ষিক বেগ যেটা, এই যে টাইপ 5 যেটা, এটা করতে হবে। এটা আমি দাগাচ্ছি না এখন, ঠিক আছে, কারণ আমরা একসাথে অনেকগুলা জিনিসে মনোযোগ দিতে পারবো না। তারপর কোসাইনের একটা ম্যাথ আছে, এটা করবা, কিন্তু এইটা খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, এটা তুমি চাইলে মানে খুবই কম সময়ের মধ্যে শেষ করতে পারো, বাট আমাদের একদম প্রাইমারি টার্গেট হচ্ছে এই চারটা স্যার, টপিক। টিচার তো আপনি, আপনি যদি দেখেন না দেন কিভাবে পারবো আমি? নিশ্চয় আমি তো বই লিখি নাই আর ইয়া করি না। শোনো, আমি টিচার, ঠিক আছে, বাট আমি যেটা বলতেছি সেটা শুনতে হবে। তুমি যদি সেটা শুনে সেই অনুযায়ী কাজ করো, তাহলে আমি তোমাকে খুব মানে দেখাই দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো? তুমি যদি এই 11টা টাইপ কমপ্লিটও করতা, তাও আমি তোমাকে আজকে এই কথাগুলাই বলতাম যে তোমার এই চারটা টাইপ একদম মনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আর বাকি টাইপগুলো হুম। মনের বাইরে থাকলেও সমস্যা নাই সেইভাবে। ঠিক আছে, কারণ তুমি এট এ টাইমে অনেক মানুষকে দিয়ে মনে জায়গা দিতে পারবে না। তোমার অল্প কিছু জিনিস নিয়ে যাইতে হবে। এখন তোমার চয়েস যে তুমি কোন কোন জিনিস নিয়ে এক্সাম হলে যাবা, এটা তোমার চয়েস। ঠিক আছে, হুম। সো এইটা তোমাকে চয়েস করতে হবে যে আমি ভেক্টর পড়বো, বাট ভেক্টরের পুরো চ্যাপ্টারটা যদি পড়তে যাই, তাহলে আমার অনেক টাইমও লাগে, আর আমার মাথায় এত এই জিনিস থাকবে কিনা আমি যথেষ্ট সন্দিহান। এর জন্য আমি চারটা জায়গায় পড়বো। সো এই চারটা জায়গায় আমরা আসবো, একটু নোট ডাউন করে নাও। আমরা মাস্ট ভেক্টরের চারটা টপিক পড়বো। ঠিক আছে, জি। চারটা টপিক। এখন আমি নেক্সট চ্যাপ্টারে যাই, আমি চ্যাপ্টারগুলো তাহলে আমাদের সহজ হবে যে আমাদের কতটুকু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ওই টাইপগুলোতে একটু ইন ডেপথে যাইতে পারবো। এরপরে 4 নাম্বার অধ্যায় স্যার। এরপরে 4 নাম্বার অধ্যায়। এখন দেখো 4 নাম্বার অধ্যায়টা, 4 নাম্বার অধ্যায় থেকে দেখো 9টা জায়গা থেকে কোশ্চেন আসছে। হুম। কয়টা জায়গা থেকে? 9টা জায়গা থেকে। 9টা জায়গা এখন থেকে। কোন কোন জায়গা তোমাকে পড়ে এক্সাম হলে যাইতে হবে? ঠিক আছে, সবার যেমন আগে টাইপ 9, ব্যাংক, ব্যাংকিং কোণ মাস্ট। ব্যাংকিং করতে স্যার, উইদাউট ব্যাংকিং। ব্যাংকিং কোণ পড়ে যদি তুমি যাও, তাহলে তোমার মতো ক্রাইমার আর কেউ নাই, তুমি অনেক বড় একটা ক্রাইম করে ফেলবা। ঠিক আছে, সো ইউ নিড টু, মাস্ট তোমার পড়তে হবে কি, কৌণিক ভরবেগ মানে অবশ্যই টাইপ তোমাকে 6। পড়তে হবে সংঘর্ষ। তোমার সংঘর্ষের ম্যাথগুলো মনে আছে কিনা? আমি তোমাকে ব্যাংকিং কোনো পড়াইছি, হ্যাঁ, মনে আমি আছে। তোমাকে সংঘর্ষও পড়াইছি। তো সংঘর্ষ অবশ্যই অবশ্যই পড়তে হবে, উইদাউট সংঘর্ষ তুমি এক্সাম হলে যাইতে পারবে না। কৌণিক ভরবেগ অবশ্যই অবশ্যই পড়তে হবে, অবশ্যই অবশ্যই কৌণিক ভরবেগ অবশ্যই অবশ্যই পড়তে হবে, এখানে আমি তোমাকে পড়াইছি, এখন একটু দেখাই দিলেই পারবা। আবার কৌণিক ত্বরণও পড়তে হবে, অবশ্যই অবশ্যই কৌণিক তা ত্বরণও এটা পড়তে হবে। করি নাই। কেন্দ্রমুখী ত্বরণ যেটা ওটা করি। অবশ্যই তাইলে এটা অবশ্যই করি। পড়াইছি আমি তোমাকে, মনে করাই দিলেই তুমি বুঝতে পারবা। আচ্ছা, আর জড়তার ভ্রামক পড়তে হবে, চক্রগতির ব্যাসার্ধ, জড়তার ভ্রামক, এইটা মাস্ট তোমার দেখা যাইতে হবে। আর টর্ক পড়তে হবে, দণ্ড টর্ক। সো এইখান থেকে, সো আমি আসলে এই টর্কটাকে এখানে রাখতেছি না। ঠিক আছে, টর্কটাকে এখানে রাখতেছি না, টর্কটা আমরা সেকেন্ডারি অপশন হিসেবে রেখে দিলাম। ঠিক আছে, কারণ আমরা খুব বেশি টাইপ যদি ধরে ফেলি, তাহলে ঝামেলা হবে যে আমরা আসলে এই মনে রাখতে অসুবিধা হবে। সো আমি টর্কটাকে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা টর্কটাকে অ্যাড করে দেই, এটা আসলে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে দুইটা সৃজনশীল হইতে পারে। ঠিক আছে, হুম। সো আমাদের আসলে আস্তার ব্যাংকিং দিয়ে একটা সৃজনশীল হইতে পারে, আবার জড়তার ভ্রামক দিয়ে একটা টর্ক সৃজনশীল এটা। হইতে পারে। সো এখানে আসলে আমরা না রাখলেই ভালো হবে। সো দেখো এখানে টোটাল 6টা টপিক, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা। ঠিক আছে, ছয়টা। 6টা টপিক আমাদের মাস্ট মাস্ট মেমোরাইজ করতে হবে। আমার এইখান থেকে কিছু ম্যাথ করতে হবে, এবং কনফিডেন্ট থাকতে হবে যে এই টাইপের ম্যাথ দিলে আমি পারবো। ঠিক আছে, এই একটা কনফিডেন্ট আমার মেক করতে হবে। এখন চলো আমরা পরের চ্যাপ্টারে যাই। আমরা আগে দেখে নিই, কোর্স আউটলেটটা দেখে নিই, এরপরে 5 নাম্বার অধ্যায়। কন্টেন্টটা একটু দেখে নিই যে আমরা আসলে কি স্টাডি করব। এরপরে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। কাজ ঠিক আছে, ক্ষমতা শক্তি। এখান থেকে আমরা মোটামুটি পড়াশোনা করছি। সো এখান থেকে দেখো আমরা এই যে এখান থেকে আমরা এই কয়টা টপিক যদি না পড়ে যাই, কাজের যে টাইপটা, উপকাজ আর পরশক্তি ক্ষমতা গতিশক্তি যেটা, আর বিভব আর শক্তির অবশ্যই ক্ষমতার যে টাইপটা, এই তিনটা টাইপ যদি আমরা না পড়ে যাই, তাহলে আমরা ক্রাইম করব। অবশ্যই অবশ্যই তিনটা টাইপ এখানে আমাদেরকে পড়তেই হবে, মাস্ট। তাহলে আমাদের মোটামুটি চারটা সৃজনশীল কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আমরা যদি এই তিনটা চ্যাপ্টার পড়ি, আমাদের কিন্তু চারটা সৃজনশীল মোটামুটি আমরা ধরতে পারি যে চারটা সৃজনশীল কমপ্লিট আমাদের। ঠিক আছে, কিন্তু 4টা বা মিনিমাম 3টা। তিনটা, হ্যাঁ মিনিমাম তিনটা, বাট মিনিমাম আমরা 3টা।
এইটা বলতে পারি যে 4টাও আসতে পারে, তাই না? যেহেতু নিউটনিয়ান বলবিদ্যা আসতে পারে। একটু তোমার হচ্ছে যে বড় চ্যাপ্টার, তো এখান থেকে আসতেই পারে, অস্বাভাবিক কিছুই না। তারপরে কারণ 6 নাম্বার অধ্যায় স্যার, এখন 6 নাম্বার চ্যাপ্টার দেখো, 6 নাম্বার চ্যাপ্টার থেকে যেই যেই জায়গায় তোমাকে পড়তেই হবে সেটা অভিকর্ষজ হচ্ছে যে টাইপ 2 এই যে এবং দেখো টাইপ 5। উপগ্রহের গতি, এটা আমি তোমাকে পড়াইছি মনে হয়, হ্যাঁ, তাই না? উপগ্রহের গতি এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। তারপর অভিকর্ষ ত্বরণ এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা টাইপ খুবই ইম্পর্টেন্ট। আর মুক্তিবেগ এই টাইপটা ইম্পর্টেন্ট। এই তিনটা জায়গা না পড়ে স্যার গেলে, মুক্তিবেগ থেকে তো গতে একটা আসছে। হ্যাঁ আর গতে 5টা গতে আসে, তো তোমার হচ্ছে মুক্তিবেগটা পড়তে হবে। তো এই তিনটা টাইপ এখানে পড়তে হবে, ঠিক আছে? মাস্ট পড়তে হবে। লাস্ট 7। হ্যাঁ, তিনটা টাইপ তোমার মাস্ট পড়তে হবে, মানে এই তিনটা টাইপে পিএইচডি করতে হবে, আর কিছুই না, ঠিক আছে? বোর্ড কোশ্চেনে পিএইচডি করতে হবে। এরপরে চলো পরের চ্যাপ্টারে যাই, পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? পর্যায়বৃত্ত, আচ্ছা এটা তো পর্যায়বৃত্ত গতিতে চলে আসলাম আমাদের এটা তো গাঠনিক ভেদে। 8 স্যার, 7-এ যাবেন। 7 চ্যাপ্টারটা এখানে নাই নাকি? পরে মনে হয় আছে। তো আমাদের অলরেডি কিন্তু 5টা সৃজনশীল ডান, হ্যাঁ আমাদের অলরেডি কিন্তু 5টা সৃজনশীল ডান, তাই না? 7 নাম্বার তো 7 নাম্বারটা একটু পরে দেখো। তো এখন আমরা দেখো আরো আরো 2টা সৃজনশীল ব্যাকআপের জন্য পড়বো। এখানে ইয়ং এর গুণাঙ্ক লাগবে। পয়সনের অনুপাত। হ্যাঁ ইয়ং এর গুণাঙ্ক মাস্ট লাগবে, মাস্ট হ্যাঁ, মাস্ট ইয়ং এর গুণাঙ্ক লাগবে। এটা আর ছাড়া তুমি পয়সনের যাইতে পারো। পয়সনের অনুপাত মাস্ট মাস্ট লাগবে, কৃতকাজের এই কনসেপ্টটা মাস্ট মাস্ট লাগবে। অবশ্যই এই তিনটা কনসেপ্ট ছাড়া পরীক্ষার হলে যাওয়া যাবে না, স্যার অবশ্যই পীড়ন অবশ্যই। আর বিকৃতি। পীড়ন বিকৃতি এগুলা সেকেন্ডারিতে পড়বা, যদি তোমার টাইম থাকে যথেষ্ট পরিমাণ, ছুটি থাকে আগে, তখন তুমি দেখবা। পীড়ন বিকৃতি মানে আহামরি ইম্পর্টেন্ট না। মোটামুটি এখান থেকে একটা সৃজনশীল যদি করে, তাহলে পয়সনের অনুপাত দিয়ে আর ইয়ং এর গুণাঙ্ক দিয়েই করা যাবে, ঠিক আছে? ধরো পয়সনের অনুপাত থেকে গ দিবে, আর ইয়ং এর গুণাঙ্ক থেকে ঘ দিবে, ঠিক আছে? হুম, তো জি এইটাই স্যার। হচ্ছে যে নর্মাল কোশ্চেন আর কি, এই চ্যাপ্টারের নর্মাল কোশ্চেন। তো এখান থেকে আমরা তিনটা জায়গা থেকে পড়তেই হবে আমাদের, ঠিক আছে? তিনটা জি। জায়গা। এখন দেখো এইখান থেকে তিনটা জায়গা, তো টোটাল আমাদের কতগুলা জায়গা হইল? 4 আর 6 10, 10 আর 9 19টা জায়গা। কয়টা জায়গা? 19টা 19টা। জায়গা। এখন আমাকে বলো যে 19টা জায়গার মধ্যে কোন জায়গাগুলা তোমার পড়া হইছে এবং তোমার মনে হয় যে তোমার এইটা একটু পড়লেই হয়ে যাবে। এরকম থাকে না যে এইটা আমার একটু পড়লেই হয়ে যাবে, এরকম। যেমন পয়সনের অনুপাত, ইয়ঙ্গের পয়সনের অনুপাত, গুণাঙ্ক, এগুলো আমার মোটামুটি আচ্ছা। শুধু কৃতকাজ কৃতকাজটা পড়া আমার হয়নি, তার মানে এখানে দুইটা, কৃতকাজটা পয়সনের অনুপাত আর কি ইয়ং এর গুণাঙ্ক, এগুলা কিন্তু আমরা ইয়ঙ্গের পড়ছি। গুণাঙ্ক। তো আমরা এখানে এই যে 2 লিখলাম, ঠিক আছে? ওকে। একটু ডিফারেন্ট কালার ইউজ করি আমি এখানে। স্যার আপনি আমাকে স্টারগুলো একটু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে রাখেন, ঠিক আছে? না আমার মনে থাকলেও যদি পরীক্ষার আগে আমি আরেকবার দেখার জন্য এর জন্য বললাম। ঠিক আছে, এগুলা তোমার মুখস্থ হয়ে যাবে তোমার, তখন দেখা যাচ্ছে দেখবা যে এ, বলতে বলতে মুখস্থ হয়ে গেছে, আজকে বুঝতে আজকে পারছি। পড়ার পরেই তোমার মুখস্থ হয়ে যাবে, দেখো। আচ্ছা এখন ধরো আমরা আরেক চ্যাপ্টারে যাই, যেখানে আমরা দেখলাম যে স্টার এখন দেওয়াগুলা, এখন আমরা সিলেক্ট করব যে কোনগুলা আমাদের একবার পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এখন যাবো এই আপনি তার মানে 6 আমরা নাম্বার শর্ট লেখা। টাইমের মধ্যে 6-এ যান। হ্যাঁ এবার 6-এ আসলাম। এখন বলো যে এখান থেকে কোন টাইপটা একবার দেখলেই হয়ে যাবে তোমার? স্যার উপগ্রহের গতি, আর বাকি 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 দুইটা দুইটা হবে না, হবে বাকি না, দুইটা করি নাই। বাকি দুইটা করি নাই, তো এখান থেকে একটা, ঠিক আছে? তো দেখবা যে এরকম একটা দুইটা থাকবে আমাদের, যে আমরা একটু দেখলেই হয়ে যাবে। এটা আমাদেরকে দেখবা যে আগায় রাখতেছে প্রিপারেশন নেওয়ার জন্য। এটা বলো, কাজ ক্ষমতা শক্তি। স্ক্রিন দেখতে পাচ্ছি না, একটু ওয়েট করুন। উম, এটাতে মেবি গতিশক্তি, বিভব শক্তি টাইপ 3 একটা। গতি শক্তি বিভব শক্তি ক্ষমতার ম্যাথগুলো পারবা কিন্তু, স্যার ক্ষমতার গুলো গতবার ভালো মতো বুঝতে পারি নাই, আপনাকে আমি কৃতকাজ বুঝো নাই, বলছিলাম। ক্ষমতা বুঝছিলা। আচ্ছা আমি একটাই ধরলাম এখানে। একটা ধর, কারণ বাকি দুইটা আমার জন্য tough। আর 4 নাম্বার চ্যাপ্টারটা দেখি, বলো 4 নাম্বার চ্যাপ্টার থেকে তুমি কোন জায়গায় কমফোর্টেবল? লাস্টের টাইপ 9, রাস্তার ব্যাংকিং একটা, র্যাঙ্কিং কোণ, আর সংঘর্ষ। কৌণিক ভরবেগ হয়তো বা, মানে এটা
অনেক অনেকদিন করি ভরবেগ নাই। হয়তোবা। হ্যাঁ, গ থেকে দিলে পারবা, গ তো সহজ আছে। গ তো দিলে পারবো, গ তে দিলে পারবো। ঘতে তো আসে না বেশি একটা, দুইটা কোশ্চেন আসে। কৌণিক So, ভরবেগ কৌণিক মানে ভরবেগ। দুইটা টাইপ ধরে রাখেন, সংঘর্ষ বাকিগুলো পারবা না? সংঘর্ষ পড়াইছি না? সংঘর্ষ বইয়ের সংঘর্ষ একটা ম্যাথ কোথায়? করাইছি। এই যে 2 নাম্বার টাইপ, উম, এইটা একবার দেখাইলেই পারবা, এটা সহজ জিনিস। আচ্ছা ঠিক আছে। তো সংঘর্ষ, কৌণিক ভরবেগ আর স্যার রাশিয়ার টাইপ ব্যাকিং। দুইটা টাইপ ধরে রাখেন, তিনটা তিনটা টাইপ থেকে। ধরবো এখানে, কারণ আমি জানি সংঘর্ষ আমি পড়াইছি। ঠিক আছে, তিনটা টাইপ ধরবো। আমার ওটা মনে নেই, আপনাকে তাহলে দেখা দিতে সংঘর্ষ হবে তুমি আবার। পড়ছো? সংঘর্ষ দেখলেই বুঝতে পারবো, আমি এই ফর্মুলা গুলো তোমাকে পড়াইছি। এখন হচ্ছে টু। এখন হচ্ছে টু। আচ্ছা, এখানে নদী স্রোত পড়ো নাই, বা ডট গুণন, ক্রস গুণন আর ক্যালকুলাস তো পড়ছো। স্যার ক্যালকুলাস ছাড়া ডট গুণন ক্রস গুণনটা মনে আছে, ক্যালকুলাসটা একটু দেখতে হবে ক্যালকুলাসের আরেকবার। ভিডিও দিয়েছিলাম একটা, ভিডিও দেখলেই পারবা। ক্যালকুলাস আমি পড়াইছি অনেকবার, ক্যালকুলাস দেখলে পারবা। ওই যে আহ, কি বলে, ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট, এগুলা। তো এখান থেকে তিনটা একটু দেখলেই পারবা। তার মানে মোট 10টা, 19টা তার মানে থেকে 3, 10টা। 3 6, 7, 8, 9, 10। তার মানে 10টা হচ্ছে যে তোমার কমন টপিক। তার মানে তুমি বুঝতে পারতেছো যে কোন জায়গায় তোমার বেশি সময় দিতে হবে আর কোন জায়গায় তোমার কম সময় দিতে হবে। ঠিক আছে? হুম, তো আজকের দিনে, আজকে কি বার? 17 তারিখ। আজকে হচ্ছে 17/5/2000 কত 25, তাই না? তো আমাদের হাতে সময় কতটুকু আছে? ধরো এখন হচ্ছে যে 5টা বাজবে, ঠিক আছে? তো আমি ধরে নিলাম তুমি 10টা পর্যন্ত পড়বা, মানে তোমার পড়ার টাইম হচ্ছে 10টা পর্যন্ত। তো আমি ধরলাম এখানে 5 ঘন্টা আছে, 12টা পর্যন্তই পড়লাম, মাঝখানে 1-2 ঘন্টা রেস্ট নিলা। তো 5 ঘন্টা আমি ধরলাম যে তোমার প্রপার টাইম, ঠিক আছে? তো আমরা যেটা করবো, এটাকে স্প্লিট করবো। স্প্লিট করা মানে কি? স্প্লিট করা মানে হচ্ছে যে আমরা ভাগ করবো আর কি, যে কিভাবে আমরা পড়তে চাই। আমরা এই যে 10টা টপিক আছে না, এই হুম, 10টা টপিক 1 আওয়ারের মধ্যে পড়বো। 10টা টপিক কি করব? 1 আওয়ারের মধ্যে পড়বো। 1 ঘন্টার মধ্যে শেষ করব 10টা টপিক। বুঝছো ব্যাপারটা? এই জি। 10টা টপিক আমরা যেহেতু আমরা এই টপিকগুলা পারি, তো এই টপিকগুলো আমরা দেখব, দেখে আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করে স্যার ফেলবো। আপনি 2 ঘন্টা দেন, কারণ 10টা টপিক তো আমার তো আগেরও কিছু মানে খাতা ঘেটে পড়তে গেলেও তো অনেক কিছু আবার লাগবে। অবশ্যই, অবশ্যই এখানে 2 ঘন্টা দেওয়া যাবে না, কারণ আমাদের আজকেই শেষ দিন। আর আজকে আমাদের হাতে আছে 5 ঘন্টা। ঠিক আছে, তো আমরা আসলে 2 ঘন্টা দিতে পারবো না। আমাদের এখানে 10টা টপিক হচ্ছে 1 আওয়ারের মধ্যে শেষ করতে হবে। তো আমরা চেষ্টা করব একটা টপিক 5-7 মিনিটের মধ্যে শেষ করা। এবং আমরা আমাদের অবশ্যই এখানে মাথায় রাখতে হবে 10টা টপিক থেকে আমাদের প্রবলেম সলভিং বেশি করতে হবে। হতে যেহেতু প্রবলেম সলভিং, সো প্রবলেম সলভিং এ বেশি মনোযোগ দিতে হবে। ঠিক আছে? তো আমরা কতগুলা প্রবলেম সলভ করব, এটাও আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় আইডেন্টিফাই করতে হবে, যে আমরা কতগুলা প্রবলেম সলভ করতে চাই টোটাল। 10টা, 1 ঘন্টায় যদি আমরা পড়তে চাই, তাহলে 10টা প্রবলেম যদি আমরা মিনিমাম 10টা প্রবলেম সলভ করব, মিনিমাম। বুঝছো? কারণ প্রত্যেকটা জায়গা থেকে একটা করে প্রবলেম সলভ করলে কিন্তু 10টা প্রবলেম সলভ করতেই হবে। তাহলে কি হবে, যে আমার 10টা প্রবলেম থেকে আমার আইডিয়াটা, আমার ব্রেন অনেকদিন যেহেতু পড়ে নেই এই টপিকগুলা, তো আমি প্রবলেম সলভ করলে ব্রেন ধরতে পারবে যে না, আমি সবগুলা টপিক থেকে একটা করে প্রবলেম সলভ করছি মিনিমাম। ঠিক আছে? যদি সময় থাকে তাহলে আমরা 2টা করে প্রবলেম সলভ করব। আচ্ছা, আর বাকি যেই 9টা টপিক এইখানে আমরা সময় দিব হচ্ছে 2 ঘন্টা। কয় ঘন্টা সময় দিব? 2 ঘন্টা। 10টা টপিকের জন্য 1 ঘন্টা, তো 9টা টপিকের জন্য 2 ঘন্টা। তার মানে কি? তার মানে হচ্ছে যে মোটামুটি তো ভালোই সময় দিচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে মিনিমাম স্যার 9টা আমি প্রবলেম। আপনার এতক্ষণ একটা কথাও শুনি নাই, আমার নেট চলে গেছিল। আচ্ছা, আমি আবার রিপিট করি, দেখো। আমি বলতেছি যে আমাদের হাতে আজকে 17 তারিখ, 5 ঘন্টা সময় আছে, আমাদের আজকে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করতে হবে না? হুম, তা আমরা চুজ করছি 19টা টপিক। এই 19টা টপিক থেকে আমরা যদি এই 19টা টপিক খুব সুন্দর করে পড়ে যাই, আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে আমরা 5টা সৃজনশীলের, প্রত্যেকটা সৃজনশীলের গ ঘ অ্যান্সার করে আসতে পারবো। আমরা এটা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে? কারণ হুম। এর বাইরে থেকে কোশ্চেন আসলে আসে না। আচ্ছা, তো এই 19টা টপিক আমাদের একদম ঝরঝরা করতে হবে। এই 19টা টপিকের মধ্যে আমরা দেখলাম যে 10টা টপিক আমরা পারি মোটামুটি, একটু দেখলে হবে। তো এইটার জন্য আমরা 1 ঘন্টা সময় রাখলাম। তো 10টা টপিক থেকে আমরা 10টা প্রবলেম সলভ করব। তখন আমরা ওই 10টা প্রবলেম সলভ করা মিনিমাম আর কি, আমাদের যেহেতু সময় নেই, 10টা প্রবলেম আমাদের সলভ করলে আমরা চেষ্টা করব 10টা প্রবলেম সলভ করলে যাতে প্রত্যেকটা টপিক থেকে একটা করে প্রবলেম সলভ করা হয়, যেহেতু অনেকদিন পড়া হয় নাই।
সো আমাদের যেহেতু ব্রেন যাতে আবার রিকল করতে পারে। আচ্ছা, আর বাকি যেই 9টা টপিক থাকবে সেখানে আমরা সময় দিলাম হচ্ছে 2 ঘন্টা। সো প্রত্যেকটা টপিক থেকে আমরা চেষ্টা করব একটা করে প্রবলেম সলভ করার এবং 9টা প্রবলেম সলভ করা মিনিমাম আর কি। আর বাকি যেই 2 ঘন্টা থাকবে, ঠিক আছে? 5 ঘন্টা রাখছি না? হুম। 5 ঘন্টা রাখছি তো। আর বাকি যেই 2 ঘন্টা থাকবে সেখানে আমরা চেষ্টা করব, এই যে এখানে আমরা 19টা প্রবলেম সলভ করছি না? 10টা 9টা 10টা 9টা করে 19টা প্রবলেম সলভ করছি। জি। এই 2 ঘন্টা, পরের 2 ঘন্টার মধ্যে আমরা প্রত্যেকটা টাইপ থেকে আবার একটা একটা করে প্রবলেম নিব, নিয়ে আরো 19টা প্রবলেম সলভ করব। স্যার আপনার ওই পাশে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো প্রত্যেকটা প্রবলেম থেকে আমরা আবার একটা একটা করে প্রবলেম নিব। 2 ঘন্টার মধ্যে আমরা আবার 19টা প্রবলেম সলভ করব, এবং 2 ঘন্টার মধ্যে 19টা প্রবলেম সলভ করা কিন্তু অত কঠিন না। 19টা প্রবলেম মানে হচ্ছে যে 1 ঘন্টায় 20টা প্রবলেম করতে, মানে 10টা প্রবলেম করতে হবে। তো 1 ঘন্টায় 10টা মানে হচ্ছে যে একটা প্রবলেমের জন্য 5 মিনিট করে থাকবে। ঠিক আছে? এখন আমি তোমাকে কোথায় হেল্প করব? আমি তোমাকে এই জায়গাতে হেল্প করব, এই যে এইটা। 1 ঘন্টায় যে 10টা টপিক শেষ করবা, 10টা প্রবলেম করবা, এইটা আমি কমপ্লিট করাই দিব, বুঝছো? আবার আমি হ্যাঁ। তোমাকে কোন জায়গায় হেল্প করব? এই যে এই জায়গায় হেল্প করব। 2 ঘন্টায় যে 9টা টপিক শেষ করবা, এই জায়গাতে আমি তোমাকে হেল্প করব। ঠিক আছে? হুম। আর তুমি কি নিজে নিজে কি করবা? এই যে বাকি ওই পরের, লাস্টে দিবেন। হ্যাঁ, পরে যে 19টা প্রবলেম নিজে নিজে, ঠিক আছে? আমি তোমাকে যখন আমি তোমাকে 1 ঘন্টায় 10টা প্রবলেম করাবো, তখন আমি তোমাকে প্রত্যেকটা টপিক থেকে আরো একটা দুইটা করে প্রবলেম দেখাই দিব বলতে দাগাই দিব, যে তুমি এই বাকি 2 ঘন্টাতে এই প্রবলেমগুলাই দেখবা। তুমি ঠিক কি আছে। বুঝতে পারছো? জি। আজকের লেকচারটা বুঝতে পারতেছো যে আমাদের কতটুকু পড়তে হবে, কতটুকু পড়তে হবে না? সো হ্যাঁ সব স্যার বুঝতে পড়ে পারছি। আমরা মাথা নষ্ট করব না, আমরা খুবই কম পড়াশোনা করব, কিন্তু যতটুকু করব ততটুকু ইফিশিয়েন্সির সাথে করব আর কি। ঠিক আছে? এখন চলো আমরা স্টেপ বাই স্টেপ, এখন আমাদের একটু একটু 10 মিনিটের ব্রেক, তারপর আমরা 5টা থেকে শুরু করব। তোমার যদি নামাজ কালাম থাকে পড়ে ফেলো, ঠিক আছে? আমরা একটু স্টেপ বাই স্টেপ যাবো আর কি, বেশি টানা স্যার পড়াশোনা করলে। আজান তো দেয় নাই, নামাজ পড়বো যে। আজান দিছে। ঠিক আছে। আচ্ছা আমি 10 মিনিট পরে আবার জয়েন হব, তাই তো স্যার? হ্যাঁ, ঠিক আছে। আমি ঠিক 5টার সময় জয়েন হয়ে যাব। ঠিক আছে। আমি এটা যেটা একটু আগে বললাম সেটাই হচ্ছে যে এখন আচ্ছা করব। স্যার, হ্যাঁ,
লাস্ট এক ওয়ান, আমি কিভাবে আপনার স্টার দেওয়াগুলো আমার ইয়াতে মোবাইলে কিভাবে স্ক্রিন করে রাখতে পারবো? মোবাইলে আপনি আমাকে একটা স্ক্রিনশট দিয়ে এই সবকটা অধ্যায়ে একটু স্ক্রিনশটটা দিয়ে দিবেন। স্ক্রিনশট দিয়ে দিব না, আমি তোমাকে এই পিডিএফটা পাঠাই দিব না, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা 19টা টপিক পড়বো, ঠিক আছে? এখন হুম, 19টা টপিক থেকে ধরো প্রিভিয়াস ইয়ারে কতগুলা কোশ্চেন আসছে, তো আমরা এটা গেস করতে পারি 200টার উপরে কোশ্চেন আসছে, তাই না? তো আমরা যদি এই 200টা কোশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমাদের ফিজিক্সে মোটামুটি পড়াশোনা সিকিউ এর জন্য শেষ। এবং আমি তোমাকে বলবো যে আমাদের 70% এমসিকিউ এর পড়াশোনাও শেষ, ঠিক আছে? কারণ এই ফর্মুলাস গুলা ইউজ করেই আসলে আমাদের নর্মালি এমসিকিউ গুলা আসে, ঠিক আছে? সো আমরা যদি এই 200টা কোশ্চেন সলভ করতে পারি, তাহলেই আমরা মোটামুটি ভাবে আমাদের প্রিপারেশনটাকে আগায় রাখতে পারি। এখন ধরো আমরা একটা কাজ করলাম যে আমরা একটা টাইপ থেকে দুইটা ম্যাথ করলাম। এখন তোমার কি মনে হয় যে ওই দুইটা ম্যাথ করাটা এনাফ? না। যেটা আমি একটু আগে বললাম যে আমরা 10টা প্রবলেম সলভ করব 10টা টাইপ থেকে। এখন এইটা কি এনাফ কিনা? এটা তো এনাফ না। তুমি যখন একটা টাইপ করবা, তখন তোমার কাজ হচ্ছে ওই টাইপের যতগুলা ম্যাথ আসছিল প্রিভিয়াস ইয়ার গুলাতে, সেই সবগুলা ম্যাথ সবকটা সম্পর্কে সেট তোমার করতে একটা হবে। আইডিয়া নিয়ে একটা নোট করা। বুঝতে হুম, পারছো? হুম, প্রিভিয়াস ইয়ার গুলাতে যতগুলা ম্যাথ আসছিল, সবগুলা ম্যাথ দেখে একটা আইডিয়া করে একটা নোট করা। ডিপেন্ডিং ওই নোটটা, ধরো 1 পেজের মধ্যে তুমি একটা নোট করলা বা 2 পেজের মধ্যে একটা তুমি নোট করলা একটা টাইপের। কিভাবে নোট করলা? যে তোমার হচ্ছে যতগুলা কোশ্চেন আসছে একটা আইডিয়া করে আমরা একটা নোট করলাম। ওই নোটটাই আমরা পরের, আমি ওইরকম একটা সিমিলার কোশ্চেন নিব বা সিমিলার কোশ্চেন বানাবো, তারপর ওই নোট থেকেই আমরা চেষ্টা করব যে আহ, ওই নোটটা পড়ে আমরা যেন ওই কোশ্চেন গুলা সলভ করতে পারি বা ওই টাইপের কোনো কোশ্চেন দিলে যেন সলভ করতে পারি। বুঝতে পারছো? তো আমরা এখন বাট একটা টাইপ এজন্য শেষ। আমি ভালো মতো বুঝতে পারিনি। হ্যাঁ, আপনি যদি এটা আমি আরেকবার বলতেছি। এটা আমরা এখন আমরা একটা টাইপ শেষ করব। একটা টাইপ শেষ করলে তুমি বুঝতে পারবা যে আসলে আমার কিভাবে একটা টাইপ শেষ করা উচিত হবে। বুঝতে পারছো? হুম, এখন আমি তোমাকে প্রত্যেকটা টাইপ এরকম ধরে ধরে পড়াইতে পারবো কিনা আই ডোন্ট নো, যেহেতু আমার হাতে সময় নাই। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা টাইপ খুব ভালো মতো আগে শেষ করাবো, ঠিক আছে? এখন শেষ করানোর পরে তুমি বুঝতে পারবা যে আমার আসলে কিভাবে পড়া শেষ করতে হবে। বুঝতে পারছো? তারপরে আমি চেষ্টা করবো যে যতগুলো আমাদের, যেহেতু 19টা টাইপ, আমাদের কিন্তু পড়াশোনা খুব বেশি না। আমরা যদি 10টা টাইপ, যেই 10টা টাইপ আমাদের ফেভারিট বাস। টাইপ, এই 10টা টাইপ যদি আমরা খুব ভালো মতো শেষ করি, আমাদের কিন্তু এরকম পসিবিলিটিও আছে এই 10টার মধ্যে 10টাই কমন পাবো। এরকম পসিবিলিটি আছে, কারণ আমরা যেই 10টা সলভ করতেছি সেই 10টা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপের মধ্যেই পড়ে, ঠিক আছে? আবার আমরা যদি এই 10টা ফেভারিট টাইপকে আমরা যদি খুব ভালো মতো স্টাডি করতে পারি, তাহলে আমাদের 10টা কমন পড়তে পারে, 8টাও পড়তে পারে, 7টাও পড়তে পারে, মিনিমাম 5-6টা তো পড়বে, তাই না? হ্যাঁ, তো আর বাকি 9টা টাইপও আমরা চেষ্টা করব যে এইটা আমরা যেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা যাতে বাদ না যায়, ঠিক আছে? যাতে আমরা বুঝতে পারি যে স্যারের মেন্টালিটি আসলে কোন জায়গায় থাকবে, আমরা যেন কোশ্চেনটা ধরতে পারি, আমরা যেন বুঝতে পারি যে স্যার কোন কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারে। সো একটা টাইপ শুধু মানে দুইটা ম্যাথ পড়ে গেলেই হবে না, বেসিক ক্লিয়ার করলে হবে না, মেন্টালি আমাদের ওই জায়গাটাতে থাকতে হবে, যেই জায়গাটাতে থাকলে আমরা বুঝতে পারবো যে কি কোশ্চেন আসবে, আমরা কি কোশ্চেন ফেস করতে যাচ্ছি। বুঝতে পারছো? হুম, সো আচ্ছা, সো আমরা এখন তাহলে কি হবে আমাদের, আমরা যদি এটা করতে পারি তাহলে এর চেয়ে ভালো প্রিপারেশন আসলে সম্ভব না, ঠিক আছে? সো আমরা এখন দেখো, আমরা যেহেতু নদী ও স্রোত এটা আমাদের ফেভারিট না, তাই না? সো ডট হুম। গুণনটা আমাদের ফেভারিট। সো এই ডট গুণনে আসলে টোটাল কতগুলা কোশ্চেন আসছে? 9টা আর 8টা, তাহলে কয়টা হইলো? 17টা কোশ্চেন। ইয়া 17টা। এই 17টা কোশ্চেন আমরা কি করব? অ্যানালাইসিস করব, ঠিক আছে? অ্যানালাইসিস করে আমরা চেষ্টা করব যে এই 17টা কোশ্চেন এর একটা নোট বানানো, এবং এই টাইপের কোশ্চেন যদি দেয় আমাদেরকে, এই 17টা কোশ্চেনের মতো করে যদি কোশ্চেন বানায় দেয়, তাহলে যেন আমাদের অনেক বেশি চিন্তা করতে না হয়। বুঝতে পারছো? তো আমরা চেষ্টা করব এই 17টা কোশ্চেন সলভ করা। বুঝতে পারছো কি? 17টা কোশ্চেন হুম, সলভ করার পরে, এই 17টা কোশ্চেন কি এর আগে কখনো সলভ করছো এক বসাই? হুম। হ্যাঁ, আমার শেষ হইছে। আচ্ছা, এই পরীক্ষার 17টা কোশ্চেন দিলে পারবা যে কোনো একটা? টেস্ট পরীক্ষার আগে করছি কিন্তু একবার এখন সো দেখলে পারবো। সো তোমার এখন করতে হবে, ঠিক আছে? সো আমরা এখন এটা করব, যেহেতু তোমার একবার করা আছে, মানে তো আমাদের বেশি ভিতর সময় লাগবে না। অধ্যায় আমার মোটামুটি এগুলা সব মানে যেগুলো আছে ওগুলো আমার ৩-৪ বার করে করা শেষ। আচ্ছা, করা শেষ হয়ে গেলে আমি এরকম না যে, উদ্ভাসনটা জানি না, কিন্তু আপনি আমাকে যে আগে ইয়াটা
ইয়াটা দিছিলেন না দেখো আমি টেস্ট তোমাকে পেপার। বলি, তোমাকে আমি একটা কোশ্চেন দেখাবো এখন। এই কোশ্চেনটা যদি তোমার মনে হয় যে আচ্ছা উইদিন 2 মিনিটস আমি এই কোশ্চেনটা সলভ করতে পারি, আমার কোনো সমস্যা হয় না, এর মানে হচ্ছে হ্যাঁ, এরকম কোশ্চেন দিলে তুমি পারবা। কিন্তু ঠিক তোমার আছে। যদি এই কনফিডেন্টটা থাকে, না থাকে যে আচ্ছা আমি এই কোশ্চেন আসলে পারবো না, হুম, এর মানে হচ্ছে যে তোমার মানে আবার পড়তে হবে, এবং এমন করে পড়তে হবে যে তুমি যেন পারো। ঠিক আছে স্যার। বুঝতে পারছো? এখন তুমি বলো যে এই কনফিডেন্টটা তোমার আছে কিনা। তোমাকে এখান থেকে কোশ্চেন দিলেই তুমি পারবা উইদিন 2 মিনিটস। কারণ এই কনফিডেন্স যদি তোমার থাকে, আমি এই টাইপটা তোমাকে করাবো না। বুঝতে পারছো? বুঝতে পারছি তো স্যার। সবচেয়ে ভালো হবে আমি তোমাকে একটা কোশ্চেন দেখাই। হ্যাঁ, আপনি আমাকে একটা কোশ্চেন একটা কোশ্চেন দেখান। দেখাই, তুমি আমাকে অ্যানসার করবা যে তুমি এই কোশ্চেনটা পারবা কিনা। আমি আমার স্ক্রিনের ব্রাইটনেসটা আচ্ছা ব্রাইটনেসটা স্যার, আপনার স্ক্রিনে একটু ব্রাইটনেসটা একটু কমায়া দেন। হ্যাঁ, একটু ব্রাইটনেসটা কমায় দেন, কারণ এটা সাদা পেজ তো, আপনার ইয়াটা অনেক, স্ক্রিনটা অনেক ইয়া লাগে। দেখো এই কোশ্চেনটা দেখো, দেখা যাচ্ছে? 13 তেরো নাম্বার। নাম্বার চাপ। হ্যাঁ, 13 ঘ নাম্বার কোশ্চেনটা। ও এ বি বিন্দুর সঙ্গে সংযোগে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করুন তোমার মতামত। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। স্যার এটা আমার একবার করতে হবে, নাহলে আমি পারবো না, মানে দেখো এটা আরেকবার। এখন করতে হবে কি না করতে হবে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে উইদিন 2 মিনিটস তুমি এটা জানো কিনা যে এটা আসলে আমি পারবো কি পারবো না। দ্যাট ইজ দ্য মানে ইয়েস অর নো। স্যার এখন পারবো না। হ্যাঁ, তার মানে তুমি হচ্ছে যে মানে এই টাইপটা ভালো মতো করো নাই। ঠিক আছে? তো আমি হুম, তোমাকে এই টাইপটা করাই দিই, ওকে? ঠিক আছে। কারণ এই টাইপের কোশ্চেনই তোমার পরীক্ষায় থাকবে, সো ইউ হ্যাভ টু ডিল উইথ দ্যাট দিস টাইপ অফ কোশ্চেন, ওকে? তো আমি তোমাকে একটা মানে হচ্ছে যে তো আমরা নেক্সট, তো আমরা যত বেশি প্রবলেম সলভ করতে পারবো একটা টাইপ থেকে, ঠিক আছে, যত বেশি প্রবলেম সলভ করতে পারবো আমাদের তত আসলে হবে আর কি, যে আমরা করতে পারবো আর কি, এক্সাম হলে শিওর হইতে পারবো যে এই টাইপের কোশ্চেন থাকতে পারে আর কি, ঠিক আছে? তো এইখান থেকে আমার আমরা যেটা দেখলাম যে টোটাল 17টা কোশ্চেন আসছে, তাই না? হ্যাঁ। টোটাল কোশ্চেন কয়টা? 17টা। এখন আমি যদি একটু তোমাকে অ্যানালাইসিস করে দেখাই, তাহলে এই যে সমকোণী কিনা, হ্যাঁ, তিনটা বিন্দু হুম, দেওয়া থাকে তোমাকে, এই সমকোণী কিনা, এই টাইপের কোশ্চেন আসলে কয়টা আসছে? 17টা কোশ্চেনের মধ্যে এই টাইপের কোশ্চেন আসছে তিনটা। কয়টা? তিনটা। তিনটা। বুঝতে পারছো? হুম, 17টা কোশ্চেনের মধ্যে এই টাইপের কোশ্চেন কয়টা আসছে? তিনটা। তিনটা। আচ্ছা, আর তাহলে কি আসে ডট গুণনে? আর আসছে যে আহ, লম্ব হবে কিনা, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে কিনা। লম্বা হবে। ঠিক আছে? ধরে নিলাম পি একটা ভেক্টর আর কিউ একটা ভেক্টর, সো এরা পরস্পর লম্ব হবে কিনা। বুঝতে পারছো? জি স্যার। পরস্পর লম্ব হবে কিনা, এই কোশ্চেনটা আসে। সো কতগুলো আসছে? এই কোশ্চেনটা আসছে চারবার নাকি? মোটামুটি তোমার হচ্ছে যে 5 থেকে 6টা। ঠিক আছে? 5 থেকে 6টা। আচ্ছা, আর কি আসে? আর আসে লম্ব বিক্ষেপ, যে জিজ্ঞেস করে এ অথবা বি অথবা কিউ এর লম্ব বিক্ষেপ কত। ঠিক আছে? লম্ব জি। বিক্ষেপ অথবা অভিক্ষেপ, এটা জিজ্ঞেস করে। So, এই টাইপের কোশ্চেন ধরো আরো আসছে হচ্ছে যে তোমার মোটামুটি আহ 3-4টা। ঠিক আছে? আচ্ছা, আবার তোমাকে জিজ্ঞেস করতে বলে যে আলফা বের করো, আলফা মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল, আলফা বের করতে বলে। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে? আলফা বের করো। তো এইটা আসছে ধরো হচ্ছে যে তোমার মনে করো 2-3টা কোশ্চেন। সো তুমি হয়তো বা একটা আইডিয়া পাচ্ছো যে কি টাইপের কোশ্চেন তোমার ফেস করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। একটা আইডিয়া হয়তো বা পাচ্ছো যে আমার কি টাইপের কোশ্চেন ফেস করতে হবে, ওকে?
সো এইটা হচ্ছে যে তোমার ওভারঅল একটা আইডিয়া। এখন আমরা এই যে চার চার পাঁচটা জায়গা, যেই মানে ডট গুণনের মধ্যেও আমাদের কিছু জায়গা থাকে যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, ডিফারেন্সিয়েট করা যায়। সো আমরা একটু আলোচনা করব, ঠিক আছে, যে কি টাইপের কোশ্চেন থাকে আসলে। ঠিক আছে, জি আলোচনা করে তারপর আমরা কোশ্চেন সলভিং এ যাব। তো আমাদের হয়তো বা একটা টাইপ করতে কিন্তু সময় লাগবে, তাই না? আমরা যেরকম ভাবছিলাম যে আমরা একটা টাইপ এইভাবে শেষ করব, কিন্তু এইভাবে আমরা যদি শেষ করি তাহলে আমাদের কি সময় লাগবে, তাই না? আমার মনে হয় এতটুকু সময় তোমার দিতেই হবে, তাই না? এতটুকু না দিলে তুমি আসলে প্রিপারেশনটাকে স্যার ফুলফিল পাঁচ করতে পারবে না। ঘন্টা তো হবে না, আরো সময় লাগবে। হ্যাঁ, সময় দিতে হবে। তোমার যদি সারা রাত পড়তে হয় আজকে পড়বা, সমস্যা কি? এতদিন তো পড়ো না, এতদিন ক্লাস নেই নেই, তো আজকে সারা রাত পড়বা, সমস্যা কি? আচ্ছা এখন আমি দেখো। সারা রাত না সারাদিন পড়তেও সমস্যা নাই। আচ্ছা, তো এখানে দেখো আমরা আমার এখন পরীক্ষা। হ্যাঁ, তো সমকোণী ত্রিভুজ হবে কিনা, সমকোণী ত্রিভুজ হবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? সমকোণী ত্রিভুজ হবে কিনা, সমকোণী হবে কিনা এটার শর্ত হচ্ছে যে আহ, এইটা কোনো একটা ত্রিভুজ সমকোণী হবে কিনা এটার শর্ত হচ্ছে এটা, যে অতিভুজ স্কয়ার, তুমি যদি দেখো অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব ভূমি স্কয়ার প্লাস স্কয়ার ভূমি স্কয়ার। প্লাস ভূমি স্কয়ার। এটা যদি দেখো তাহলে তুমি বলবা, এটা তুমি তাহলে কি করবা, অতিভুজটা বের করবা, তারপর সেটাকে স্কয়ার করবা, ভূমিটাকে বের করে স্কয়ার করবা, লম্বটাকে বের করে স্কয়ার করবা, করার পরে এই ইকুয়েশনে ফেলে দিবা। ফেলে যদি দেখো যে এই দুইটা ইকুয়াল, এই দুইটা যদি এইটার সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। তো হ্যাঁ আমাদের আমরা যে কোশ্চেনগুলো সলভ করব সেখানে এই কনসেপ্টটা লাগবে আর কি। এটা এতটুকু মনে থাকলে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবো। বুঝতে পারছো? জি আচ্ছা, আবার যখন জিজ্ঞেস করে যে লম্ব, দুইটা ভেক্টর লম্ব হবে কিনা, তো এইটার আসলে তোমার হচ্ছে যে সূত্রটা কি, যে কোনো এক দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে তারা পরস্পর লম্ব, ঠিক আছে? কিন্তু যদি ডট প্রোডাক্ট জিরো না হয় তাহলে তারা পরস্পর লম্ব না। না। আচ্ছা, এখন ধরো তোমাকে জিজ্ঞেস করছে যে এ এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, এ এর লম্ব অভিক্ষেপ অথবা বি এর লম্ব অভিক্ষেপ। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, যে এ ডট বি, এটা যদি আমরা করি তাহলে এ বি cos থিটা পাই, এ বি বি কস cos থিটা। থিটা, ঠিক আছে? সো দেখো এখানে আমি উপরে হচ্ছে যে এই কি বলে, এখানে কিন্তু দেখো এই যে এই এ বি এর মধ্যে ডিফারেন্সিয়েটটা কি, এখানে কিন্তু আমি এ আর বি এর পাশে মডুলাস চিহ্ন দিছি। মডুলাস মানে হচ্ছে মডুলাস মান, দিয়ে। ঠিক আছে? মান, ভ্যালু, ভ্যালু কিভাবে বের করবো এটা আমরা প্রবলেমে গিয়ে দেখাচ্ছি। এখন আমি ঠিক। যদি বলি এ এর লম্ব বিক্ষেপ, তার মানে হচ্ছে যে আমি এটাকে রাখবো আর cos থিটাটাকে রাখবো, ঠিক আছে? আমি যদি বলি এ এর লম্ব বিক্ষেপ তাহলে আমি এটাকে রাখবো আর cos থিটাটাকে রাখবো। তাহলে বি। তাহলে বিটাকে কি করব, বিটাকে আমরা এই পাশে পাঠাই দিব। তো এই পাশে যদি পাঠাই দেই তাহলে কি হবে, এরকম। তাহলে এই পাশে কি থাকবে, a cos থিটা। সো এই যে a cos থিটা এইটাকেই আসলে a এর লম্ব অভিক্ষেপ বলে। যদি আমি বলি b এর লম্ব অভিক্ষেপ তাহলে কোনটাকে রাখবো, স্যার তাহলে বিটাকে রাখবো বিটাকে। আর cos থিটাটাকে রাখবো, এটাকে অন্য পাশে পাঠাই দিব। বুঝতে পারছো? তাহলে সেটা কি হয়ে যাবে, b এর লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? তো এইটা এইটা হচ্ছে যে আমাদের একটু জানতে হবে যে a এর লম্ব বিক্ষেপ, b এর লম্ব বিক্ষেপ, এটা একটু জানতে হবে আমাদের। আচ্ছা, যদি ধরো কোনো একটা ভেক্টর আমাদের, ধরো সাপোজ কোনো আহ, ধরো এরকম আমি যদি তোমাকে বলি যে দুইটা ভেক্টর, ঠিক আছে, হুম। যে একটা ভেক্টর f1, একটা ভেক্টর f2, দুইটা ভেক্টর, সো দুইটা ভেক্টর তোমার যোগ করতে হবে, তাহলে তুমি যোগ করবা কিভাবে? সিম্পলি কি করবা, যে সিম্পলি কি করবা, যে তোমার আই জে কে থাকবে, আই আই জে যে। কে থাকবে দুইটা ভেক্টরেরই। সো ওই দুইটা ভেক্টর পরস্পর কি করবা, যোগ করে দিবা, ঠিক আছে? সো হুম, এইটা আমরা হচ্ছে যে ভেক্টর এডিশনে শিখছিলাম, এটা আমরা প্রবলেমে গিয়ে আরেকটু ডিটেইলস দেখবো, ঠিক আছে? ঠিক সো আছে। এখন চলো আমরা প্রবলেমে যাই, প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। তো আমরা একটা আইডিয়া নিলাম, এই আইডিয়া নিয়ে আমরা চেষ্টা করব যে এখানকার প্রবলেমগুলো সলভ করা। যে 17টা প্রবলেম আমরা চিন্তা করলাম ওইটা সলভ করা। সো আমরা প্রথমেই এই ডট, কি বলে, ডট
গুণনের যে টাইপটা, সেটাতে আমরা চেষ্টা করব হচ্ছে যে আহ, সেটাতে আমরা চেষ্টা করব হচ্ছে যে এই দেখো এইখানে একটা জিনিস দেখো যে এম এর মান বের করতে বলছে, দেখছো এম এর মান। So, এইটা আমরা আসলে মানে কিভাবে করব? তো এখানে একটা পি ভেক্টর দেওয়া আছে, একটা কিউ ভেক্টর দেওয়া আছে, শুনতে পাচ্ছ? কই গেছিলা? আপনিই তো বের করে দিবেন। আমি বের করি নাই। আচ্ছা দেখো, তো আমরা ফার্স্ট কোশ্চেন চলো সলভ করি। সো দেখো এখানে আমাদের কি বলছে, যে এম এর মান বের করতে বলছে, দেখছো? হ্যাঁ। সো আমাদের এম এর মান বের করতে বলছে, একটা ভেক্টর আর পি আর একটা ভেক্টর কিউ দেওয়া আছে, দুইটা ভেক্টর দেওয়া আছে এবং বলছে দুইটা ভেক্টর পরস্পর লম্ব। সো পরস্পর লম্ব মানে আমি এটা বলতে পারি যে পি আর কিউ ভেক্টর হচ্ছে যে ডট গুণন হচ্ছে 0 হবে, পি এবং কিউ। ও, হুম, এটা বলতে পারি। হ্যাঁ বলতে পারি। আচ্ছা, তো আমি কি করতে পারি, যে আই এর সাথে আই ডট গুণন করতে পারি। স্যার যখনই পরস্পর লম্ব করবে তখন দুটো যদি সমান জিরো হয়, হ্যালো, হ্যাঁ। ওটা লম্ব হবে, আর জিরো না হলে এটা লম্ব হবে না। না, তো আমি ডট গুণন কিভাবে করব? আমি আই এর সাথে আই গুণ করব, জে এর হুম, সাথে জে গুণ করব, কে কে এর গুণ সাথে করবে, কে গুণ করব। তো কে আই এর গুণ সাথে আই গুণন করলে কি পাবো? 5 গুণন 1, তাহলে 5 পাবো, হুম, বুঝছো? আচ্ছা, তারপরে জে এর সাথে জে গুণন করলে কি পাবো? 3 ওকে 3 3, পাবো। 3 প্লাস আর কে প্লাস এর সাথে 3 কে গুণ করলে কি পাবো? মাইনাস ফোর মাইনাস কে। 4। সো আমি এটা ইকুয়ালস টু 0 লিখতে পারি। সো এখানে আমি কি করতে পারি, যে 8 মাইনাস 4 কে ইকুয়ালস টু 0। সো আমি 4 কে ওই পাশে নিয়ে যেতে পারি। তো 8 4, ইকুয়ালস টু 4 কে। সো কে যদি আমি জিজ্ঞেস করি, কে কেন লিখলাম? এম হবে তাই না? কে কেন লিখতেছে? এটা তো এম। 4 আর এম গুণ করলে এম না, 4 এম না? ও হ্যাঁ হ্যাঁ এম। সো এম। সো এম এর মান কত তাহলে হবে? এম এর মান কত হবে? এম এর মান হবে হচ্ছে 8/4। তার মানে হচ্ছে যে এম এর মান হবে হচ্ছে 2, 8/2, তাই না? এম এর মান কত হবে? 2। তো এইভাবে তাহলে এটা আমাদের মাইনাস ডট হবে না। গুণনের কনসেপ্টটা ইউজ করে আমরা কি করতে পারি, এই যে দেখো, এই যে ডট গুণনের কনসেপ্টটা, এই যে আমরা এম এর মান 2 বের করলাম। তো এইভাবে আমি যদি তোমাকে বলি, ধরো এইটা, যে 5i প্লাস ধরো এটা হচ্ছে পি এর মান, ঠিক আছে? আর ধরো আমি একটু ভ্যালুগুলো চেঞ্জ করে দিলাম, ধরো আমি একটু এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? ধরো হুম, এইখানে আমি তোমাকে এই যে এইগুলা আমি তোমাকে বললাম যে হ্যাঁ এটা পরস্পর লম্ব, বাট এইখানে কে এর মানটা এম দেওয়া, আর এইখানে কে এর মানটা 4m দেওয়া, মানে 4 না 4m 4m, দেওয়া, তাহলে তুমি কি পাবা? 4m, তাহলে এখানে 4m স্কয়ার পাবা। 4m স্কয়ার হবে। তাহলে তুমি এখানে তাহলে 4m ওটার স্কয়ার রুট পাবা। হয়ে যাবে। তো 4m স্কয়ার, তাহলে তুমি এখানে m স্কয়ার পাবা, তাই না? হ্যাঁ, তাহলে m স্কয়ার, তাহলে স্কয়ার তুলতে গেলে তোমার দুই পক্ষকে কি রুট করতে হবে? হ্যাঁ, তাহলে তখন কিন্তু root, m এর তখন তুমি দুইটা মান পাবা, একটা হচ্ছে প্লাস মাইনাস 2, একটা হচ্ছে প্লাস 2, একটা মাইনাস 2। এটা কি বুঝছো? হ্যাঁ, তো এই যে ছোট ছোট চেঞ্জেস করলে আমার যে একটু চেঞ্জ চেঞ্জেস সাথে আমার যদি একটু আইডিয়া না থাকে তাহলে আমি অ্যান্সার করতে পারবো না, যদি আইডিয়া থাকে তাহলে কোনো সমস্যা নেই। হুম, বুঝতে বুঝতে পারছো? তো পেরেছি। আমাদের মোটামুটি এই কোশ্চেনটা সলভ হয়ে গেল। এখন আমরা এই টাইপের আরেকটা কোশ্চেন সলভ করি, যেখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে লম্ব হবে কিনা, ঠিক আছে? ডট গুণন ইউজ করে আমরা লম্ব হবে কিনা এটা একটু যাচাই করি। দেখো এখানে বলছে যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা গাণিতিকভাবে যাচাই করো, ঠিক আছে? তো এখানে একটা ভেক্টর দেবো, এখানে একটা ভেক্টর দেবো, আমি যদি ডট গুণন করি তাহলেই আমি বুঝতে পারবো, যদি এদের ভ্যালু 0 হয় ডট গুণনের ভ্যালু, তাহলে আমি বুঝে ফেলবো যে এরা লম্ব। ডট লম্ব গুণন হবে, করে দেখে যে এটা ভ্যালু 0 না, এর জন্য লম্ব না, লম্ব। ঠিক আছে? তা লাস্টে কমেন্ট করে দিতে হবে না এটা লম্ব কিনা লম্ব হ্যাঁ, নয় এই যে দিয়ে। কমেন্ট তো করে দিছে, কমেন্ট করে দিছে না? হুম, সো এইটা আর কি। আচ্ছা, সো এইটা গেল লম্ব হবে কিনা এই টাইপের কোশ্চেন গুলো সলভ করে ফেলবা। 17টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 5-7টা কোশ্চেন আছে এরকম। এখন দেখো সমকোণী ত্রিভুজ রিলেটেড যে প্রবলেমটা আমরা একটু আগে তোমাকে দেখাইছিলাম প্রথমে,
এই প্রবলেমটা দেখি, সমকোণী ত্রিভুজ কিনা। সো দেখো এখানে বলছে যে পি ও পি কিউ, ও পি কিউ, তাই না? তার মানে ও ও পি কিউ দেখতে পারতেছো? সো জি। ও পি কিউ এই তিনটাকে যদি তুমি এই যে এরকম করো, এই যে দেখো এখানে দেখো একটা ত্রিভুজ হইলো, দেখছো? হুম। সো এইটাকে বলছে যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা। তো এখন আমাকে বলো এখান থেকে যে তোমার হলো আহ এখানে এই যে ত্রিভুজটা, আমি যদি একটু অন্য কালার ইউজ করি, ধরো এইটা ইউজ করি, তাহলে আমাকে বলো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে অতিভুজ কোনটা? স্যার অতিভুজ হচ্ছে ওয়াই। ওয়াই কই পাইলা? এখানে তো ও পি কিউ এটা ত্রিভুজ। ওপি কিউ মানে সরি পি আর হচ্ছে ও পি কিউ। কিউ এটা হচ্ছে ত্রিভুজ, তাই না? হ্যাঁ, পি তো আর এখানে কিউ হচ্ছে অতিভুজ। তো অতিভুজ হচ্ছে কি পি কিউ, তাই না? তাহলে আমার পি কিউ বের করতে হবে। হুম। আচ্ছা, তারপরে কি বের করতে হবে? লম্ব কোনটা? যে কোনো একটাকে লম্ব ধরে নিলে সমস্যা নাই। তো আমরা পি ও কি ও কিউ কে আমরা ওপি। লম্ব ধরতে পারি, ওকে। আর ও পি কে আমরা ভূমি ধরতে পারি, তাই না? হ্যাঁ। তো আমাদের এখন ও পি লাগবে, ও কিউ লাগবে, আর পি কিউ লাগবে। তো এটা কিভাবে এখন বের করব? মানটা কিভাবে বসাবো স্যার? মানটা এখানে কিভাবে দিব? হ্যাঁ, এটাই বলতেছি যে ও পি, ও কিউ আর পি কিউ এই তিনটা ভ্যালু যদি আমরা পেয়ে যাই, তাহলে এখন কি করব দেখো, দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, এই যে দেখো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, ধরো এখানে একটা বিন্দু দেওয়া, এখানে একটা বিন্দু দেওয়া, এই ডিসটেন্সটা তুমি কিভাবে বের করবা? মানে বুঝি নাই। তোমার কাছে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, হুম। ঠিক আছে, ধরো তোমার কাছে দুইটা বিন্দু দেওয়া আছে, হুম। তাহলে ধরো একটা বিন্দু হচ্ছে যে 0 0 0, আর একটা বিন্দু হচ্ছে 2 - 1 3। তো তুমি কি করবা যে ধরো জিরো প্রথমটার জিরো সাথে হ্যাঁ, এইটা থেকে এটা মাইনাস করবা। তো 2 - 0 মানে হচ্ছে যে 2i। স্যার মাইনাস করব। হ্যাঁ, এই লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে যে তোমার তোমার হচ্ছে থিওরি আর কি, বুঝতে পারছো? এটা লাস্ট পয়েন্ট, এটা ফার্স্ট পয়েন্ট। তো এটা হ্যাঁ। থেকে এটা মাইনাস করতে হবে। 2 - 0 মানে 2, তার মানে 2i। ঠিক আছে, তারপরে সূত্রের প্লাস, কিন্তু এখানে আমরা দেখতেছি যে -1 থেকে 0 বাদ দিতে হবে, তো আমরা আলটিমেটলি -1 পাবো, তাই না? তো মাইনাস জে লিখতে পারি। ওয়ান মানে তো মানে ওয়ান মানে তো ওয়ানই, তাই না? ওয়ানের হ্যাঁ। সাথে জে থাকলে তো জে লিখতে পারি, শুধু জে লিখলেও সমস্যা নেই। আর লিখতে প্লাস। পারি +3k। সো এইটা হয়ে গেল আচ্ছা কি আমার। স্যার, হ্যাঁ, এখানে আমি যদি গুণ করি তাহলে তো জিরো আসে, তাই এখানে আমি মাইনাস করবো, তাই তো? না, আমাকে ওপি বের করতে বলছে, তাই না? তো ওপি হ্যাঁ। যদি দুইটা দুইটা যদি পয়েন্ট দেওয়া থাকে, ঠিক আছে, দুইটা পয়েন্ট। যদি হ্যাঁ। পয়েন্ট দেওয়া থাকে, তাহলে আমাদের এই ডিসটেন্স বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা, যে লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট। তাহলে আমি যদি ব্যাস। এটাকে ও বলি, এটাকে পি বলি, তাহলে আমি এটাকে বলতে পারি যে এটা হচ্ছে ওপি। বুঝতে পারছো? এটা কিন্তু ও ডট পি না। যদি আমাকে বলতো যে ও ডট পি বের করো, তাহলে আমি ও ডট পি বের করতাম। এটা তো ও ডট পি না, এটা ওপি। হুম। বুঝতে পারছো? তো আচ্ছা, তো এটা মানে একটা ডিসটেন্স, তো এইখানে আমরা এই ওপি বের করলাম। সেইভাবে আমরা ও কিউ বের করতে পারবো। ধরো ও দেওয়া আছে, কিউ দেওয়া আছে, বের করতে পারবে না ও কিউ? হ্যাঁ, এভাবে। আচ্ছা, আবার তুমি এইভাবে পি কিউ বের করতে পারবা, যে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, বের করতে পারবে না পি কিউ? স্যার পিকিউ তো মান বের করবো, মানটাই তো বের করতে তো এই যে লাগবে। পি দেওয়া আছে এখানে, এই যে কিউ দেওয়া আছে, বের করতে পারবে না? হুম। হ্যাঁ। হ্যাঁ, বের করতে পারবো না। আচ্ছা, সো এইভাবে বের, আচ্ছা, এখন পি থেকে কিউ মাইনাস করবা না কিউ থেকে পি মাইনাস করবা, এটা একটা কোশ্চেন। বি মাইনাস। এটা একটা স্যার কোশ্চেন না? আমি বলি, এখানে আমার কোশ্চেনটা হলো, যেহেতু ওপি আমি যে কোনো একটা পয়েন্ট ধরে নিলে হয়ে যাবে, যেমন আমি বলি পি থেকে কেউ না। উম, ও এটা তো অন্য, ওটা তো আর জিরো নাই। কোনটা থেকে কোনটা মাইনাস করবা? পি থেকে কিউ হুম। মাইনাস করবা নাকি কিউ থেকে পি মাইনাস করবা? স্যার তো কিউ থেকে পি মাইনাস করবো। আচ্ছা, কিউ থেকে পি মাইনাস করলে কি হবে? -2। আর মাইনাস এখানে কি হবে?
আই মাইনাস টু আই, এখানে মাইনাস টু না, আর এখানে কি প্লাস টু। তো প্লাস তুমি যদি কিউ থেকে পি মাইনাস করো, তাহলে মাইনাস টু প্লাস টু একসাথে হবে, তাহলে এটা জিরো আই হয়ে যাবে। জিরো আই। জিরো আই মানে কি বলো তো? আই শুধু না, কিছু নাই তাহলে হ্যাঁ, সো এইটা তুমি হচ্ছে যে হবে, তাহলে পি থেকে কিউ হবে। এক্স্যাক্টলি, সো এইভাবে তুমি একটু আইডিয়া করে বের করবা। সো তারপর বের করার পরে এখন ওপি তুমি বের করলা, ঠিক আছে, বাট আমাদের সূত্রটা হচ্ছে এইটা, এই যে এইটা দেখো, তুমি ওপি বের করলা, ও কিউ বের করলা, পি হুম কিউ বের করলা, বাট হুম এইটার মান বের করতে হবে। এখন মান কিভাবে বের করবো? দেখো ওপি বের করছি, হ্যাঁ, ওপি হ্যাঁ এর মান বের করতে হবে এইভাবে যে আই স্কোয়ার প্লাস জে স্কোয়ার প্লাস কে স্কোয়ার, বুঝছো? হ্যাঁ মানে আই জে কে এর মানগুলোকে স্কোয়ার করে দিতে হবে। সো এইভাবে আমরা এই মডুলাস অফ ওপি বের করে স্কোয়ার করে দিব। তাহলে দেখবে, এখন তুমি দেখবা যে দেখো ওরা পি কিউ পাইছে কত, এই যে এইটা যেটা, এইটা পাইছে হচ্ছে √29, আর এই দুইটা যোগ করেও পাইছে, এই দুইটা যোগ করে পাইছে হচ্ছে যে √23। তো দুইটা ইকুয়াল না, এজন্য সমকোণী ত্রিভুজ নয়। এটা কি বুঝছো? নিচের স্লাইডটা আমি দেখতে পাচ্ছি না। এই যে দেখো, এই যে এই দুইটা ইকুয়াল না জন্য আমরা কমেন্ট করছি যে এটা সমকোণী ত্রিভুজ না। ত্রিভুজ এটা নয়। √23, এটা √29। তো এইটাই হচ্ছে যে তোমার মানে এখানে 3-4টা ম্যাথ আছে এরকম, হ্যাঁ, যে তিনটা বিন্দু দেওয়া থাকে, তোমাকে জিজ্ঞেস করে যে সমকোণী ত্রিভুজ হবে কিনা, ঠিক আছে। এখন আরেকটা ম্যাথে আসি চলো, যে লম্ব বিক্ষেপের যে ম্যাথটা, এই যে এ এর লম্ব বিক্ষেপ, তার সূত্রটা কি হবে? যেটার লম্ব বিক্ষেপ আমরা কি করব, সেটাকে আমরা জানি হচ্ছে যে এ ডট বি মানে হচ্ছে যে এ বি কস থিটা, তাই না? এটা জানি জি না। হ্যাঁ এখন যার লম্ব বিক্ষেপ তাকে আর cos থিটাকে রেখে দিব। সো এ লম্ব বিক্ষেপ মানে এ cos থিটাটাকে রেখে দিব এই পাশে, হ্যাঁ। আর যেটা আর বাকিটাকে কি করব, এই পাশে পাঠাই দিব। তাহলে এ বি ডিভাইডেড বাই বি, তাই না? তো এ তো দেওয়াই আছে এখানে, এই যে বি ও দেওয়া আছে, তো আমি মানটা বসাই দিব। তাহলে এ বি এর মান বসাইলে কি হবে? ডট গুণন করে দিবা, বুঝতে পারছো? এ হ্যাঁ ধরো 3 আর 1, তাহলে 3 হবে, প্লাস 2 টু 4, প্লাস 3 আর 1 হবে হচ্ছে যে 3। তো এই যে এটা এ ডট বি পাইলাম। আর বিটা কি হবে? বিটাকে এই যে বি মডুলাস যেহেতু, তাহলে বি এর মানগুলোকে আই জে কে স্কোয়ার করে দিতে হবে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো এইভাবে আমরা এই যে এ cos থিটা পাইলাম, এটাই আমরা বলি হচ্ছে যে এ এর লম্ব বিক্ষেপ। এখানে আমরা ধরো ভ্যালু পাইলাম হচ্ছে 2.67। সো এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এ cos থিটা বা এ এর লম্ব বিক্ষেপ। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। সো এইভাবে তোমাকে লম্ব বিক্ষেপ জিজ্ঞেস করে, হ্যাঁ। সো ডট গুণন নিয়ে আমার মনে হয় না তোমার আর কোনো সমস্যা থাকার কথা। আর না তোমার এই 17টা কোশ্চেন আজকেই প্র্যাকটিস করা উচিত আর কি। হ্যাঁ আমি করে ফেলবো। তো এইখানে আমরা 5 মিনিট একটা ব্রেক নিব, তারপরে আরেকটা নতুন টপিক শুরু করব। সো আমরা ইন ডিটেইলস আমার আবার জানতেছি, ঠিক আছে, যে ওই স্যার কি টিচার। কোন কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারে। বুঝতে পারছো? হুম কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আপাতত নাই স্যার। সো এখন আমরা চলো ক্রস গুণনটা শেষ করি। বৃষ্টি পড়লো কিন্তু গরম তো কমলো না। স্যার আপনাদের এখানে বৃষ্টি হইতেছে? বৃষ্টি কমে গেছে। আচ্ছা, ক্রস গুণন নিয়ে দেখো, আমাদের এখানে তোমার হচ্ছে কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। ক্রস গুণন নিয়ে তোমার টোটাল কোশ্চেন আসছে হচ্ছে 14টার মতো, ঠিক আছে। সো হ্যাঁ 14টা কোশ্চেনকে যদি আমি স্প্লিট করি, তাহলে এক টাইপের কোশ্চেন আসে যে তিনটা ভেক্টর দেওয়া থাকে, জিজ্ঞেস করে একই সমতলে
অবস্থান করে কিনা বা করবে কিনা, হুম ঠিক আছে, এটা জিজ্ঞেস করে। আহ, তো এইটা কিভাবে বুঝবা? যদি যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস গুণন করবা, ধরো বি আর সি ভেক্টর, এটাকে ক্রস গুণন করবা। ক্রস গুণন হুম করার পরে এ ভেক্টরের সাথে ডট করে যদি জিরো পাও তাহলে একই সমতলে অবস্থান করে, আর যদি না পাও তাহলে অবস্থান করে না, ঠিক আছে। সো এইটা হচ্ছে যে একের ঘতে আসছে, তারপরে নয়ের ঘতে আসছে, তারপরে 11-র ঘতে আসছে, ঠিক আছে। তো ঘয়ের কোশ্চেন এটা কিন্তু আসে, অনেকগুলা কোশ্চেন আসে। এরপরে বুঝতে জিজ্ঞেস পারছি। করে তোমাকে যে লম্ব দিকে একক ভেক্টর, ঠিক আছে, লম্ব দিকে একক একক ভেক্টর। ভেক্টর। সো লম্ব দিকে একক ভেক্টর, এইটার ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে ইটা ইকুয়ালস টু এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি মডুলাস। মডুলাস মানে মান, তাই না? তো এইটা হচ্ছে হুম যে লম্ব দিকে একক ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া থাকবে। সো এইটা তোমার আসে পরীক্ষায়। সো এটা 3-এর গতে আসছিল, তারপরে তোমার হচ্ছে 14-র গতে আসছিল, ঠিক আছে। কে গ গ। স্যার আপনি কি রেকর্ড করতেছেন? হ্যাঁ। আচ্ছা, আবার হচ্ছে যে তোমার আরো কোশ্চেন আসে যে ক্ষেত্রফল বের করতে বলে, ঠিক আছে। সো ক্ষেত্রফল হুম মূলত দুই রকমের, একটা হচ্ছে যে চতুর্ভুজের আর একটা হচ্ছে ত্রিভুজের, ঠিক হুম আছে। চতুর্ভুজ হলে আমরা এ ক্রস গুণন করব, আর ত্রিভুজ হলে হাফ ইন্টু এ ক্রস বি, বি মানে হাফ করে দিব আর কি, ঠিক আছে। তো এই এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের কোশ্চেন সলভ করতে গেলে আর কি। আর আরেকটা ব্যাপার, আরেকটা জিনিস আসে, সেটাও একটু দেখাই দিই। সো এরকম যদি জিজ্ঞেস করে যে একই দিকে ক্রিয়াশীল কিনা দুইটা ভেক্টর, ঠিক আছে, তাহলে হুম দুইটা ভেক্টরকে ক্রস গুণন করে যদি জিরো পাও, ক্রস গুণন বলতে হচ্ছে যে এই দুইটা ভেক্টরের ক্রস গুণনের যে ভ্যালুটা, এটা যদি করে জিরো পাও তাহলে ওইটা হচ্ছে একই দিকে ক্রিয়াশীল, বুঝছো? উফ, একই দিকে ক্রিয়াশীল। ক্রিয়াশীল। সো এই যে কয়েকটা কথা বললাম, এইগুলাই হচ্ছে যে তোমার মানে এগুলা জানলেই তুমি মনে করো হচ্ছে যে ই করতে পারবে আর কি, ঠিক আছে। এই যে এখানে যে চারটা কথা বললাম। স্যার একটু কাইন্ডলি আরেকবার একটু সামারি করে দিবে? হ্যাঁ, সো এই একই সমতলে অবস্থান করবে কিনা এটা একটু জিজ্ঞেস করে, আর জিজ্ঞেস করে লম্ব দিকে একক ভেক্টর কি হবে, তারপর ক্ষেত্রফল জিজ্ঞেস করে, ক্ষেত্রফল থেকে বেশি কোশ্চেন আসে। আর লাস্টে বললাম যে একই দিকে ক্রিয়াশীল হবে কিনা। প্রথমটা হচ্ছে একই সমতলে অবস্থান করবে কিনা, ঠিক আছে। স্যার এটা আমি একটু নোট করে নিই, একটু দাঁড়ান। এগুলা রেকর্ড থাকবে, আর তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সমস্যা নেই। নাহলে পরে রেকর্ড থাকবে, আর নাহলে তোমাকে পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। পিডিএফটা আমার দিয়ে দিব। ভালো হাতে আমাকে পিডিএফটা দিয়ে দিন। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব, তাহলে তুমি পরে চেক করে নিতে পারো। তো চলো আমরা প্রবলেম সলভ করে আসি, আমাদের হাতে সময়ও নাই। কাইন্ডলি দিলে আজকে দিয়ে দিও, হ্যাঁ, যাতে আমি আমি আজকে ক্লাস ভালো শেষ করতে করে পারি। দিয়ে দিব। সো এখানে ধরো আমরা এই একই সমতলের একটা ম্যাথ করি। সেখানে দেখো জিজ্ঞেস করছে হুম এই যে একের ঘ নাম্বারটা, এবিসি তিনটি ভেক্টর একই সমতলে অবস্থিত হবে কিনা, ঠিক আছে। সো দেখো বি ভেক্টরটা দেওয়া আছে, বি ভেক্টরটা দেওয়া হুম আছে, সি ভেক্টরও দেওয়া আছে। সো আমরা বি আর সি কে ক্রস গুণন করছি, ক্রস গুণন ক্রস করে করবো এটা পাইছি। তারপরে এ ডট। তারপরে এ এর সাথে ডট করছি, করে আমরা কি পাইছি? -4। তা আমরা জানতাম যে জিরো স্যার পাইলে কি হয়। আমি যদি এ আর বি ক্রস গুণন করি হ্যাঁ, সমস্যা তারপরে নাই, বি ডট গুণন করি। সমস্যা নাই, যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস করে তারপরে আর এটার সাথে ডট করে দিলেই, যদি জিরো পাও তাহলে সমতলে অবস্থিত, আর যদি জিরো না পাও তাহলে সমতলে অবস্থিত না, বুঝতে পারছো? হুম এখন চলো আমরা একটা লম্ব একক ভেক্টর যেটা দেখলাম ওইটা একটু দেখি। এই যে বলছে যে 3-এর গ নাম্বারটা দেখো, হুম 3-এর গ নাম্বারটা দেখো যে এ ও বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। এ ও বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। সো আমরা জানি নির্ণয় করো। একক ভেক্টরের ফর্মুলা হচ্ছে এইটা, তাই না? সো আমাদের প্রথমে লাগবে কি? উপরে লাগবে হচ্ছে এই যে এইটা লাগবে এ ক্রস বি, তাহলে এই যে এ ক্রস বি বের করতে পারি আমরা, সে যে বের করলাম, বের করে এই যে এটা পাইলাম। হ্যাঁ, আর লাগবে হচ্ছে যে হ্যাঁ এ ক্রস বি, এইটার হচ্ছে যে ভ্যালু,
তো এটা কিভাবে পাবো, যেটা পাইছি। মডুলাস। হ্যাঁ, মডুলাস। মডুলাস কিভাবে পাবো, যে আই স্কোয়ার প্লাস জে স্কোয়ার, সো এই যে দেখো আই স্কোয়ার প্লাস জে স্কোয়ার করছে। তারপরে আমরা যেটা পাইলাম সেটাকেই আমরা বলতেছি যে এটাই হচ্ছে আহ, স্যার মডুলাসের জন্য এটা কিভাবে আনবো? ধরো আই, এই যে এ ক্রস বি তুমি কি পাইলা, এ ক্রস বি পাইলা হচ্ছে যে আই মাইনাস 10 জে মাইনাস 18 কে, তাই না? সো এইটাকে যদি হ্যাঁ তুমি মডুলাস বের করতে চাও, তাহলে হ্যাঁ। জাস্ট এটাকে রুট করে দিতে হবে। আই এর সাথে কি আছে, 1 আছে, প্লাস জে এর সাথে কি হুম। আছে, -10, তাহলে -10 হোল স্কয়ার মাইনাস 18 হোল স্কয়ার প্লাস -18 হোল তাহলে হোল স্কয়ার। স্কয়ার আসবে, হ্যাঁ, রুট আর স্কয়ার আসবে। আই জে কে এর সাথে যেগুলো আছে সেগুলোর হোল স্কয়ার করলেই তোমার হচ্ছে যে ভ্যালু বের হয়ে যাবে। বুঝতে পারছো? লম্ব একক ভেক্টর দিলে বের করতে পারবা। এখন আসি ক্ষেত্রফলে। এই কোশ্চেনটা দেখো, 2 এর গ নাম্বারটা বলছে যে উদ্দীপকে বর্ণিত ভেক্টরদ্বয় দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, তো বলছিলাম চতুর্ভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে এ ক্রস বি, তাই না? এ ক্রস, আর আর ত্রিভুজ হলে ত্রিভুজ মানে হাফ হচ্ছে হাফ। আসবে। আচ্ছা, তো এই দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ক্রস গুণন করছে। ক্রস গুণন করে যেটা পাইছে সেটা হচ্ছে যে ওই যে ভ্যালু বের করছে, ওইটাই হচ্ছে যে ক্ষেত্রফল। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এবার আসি, চলো ত্রিভুজের একটা বের করি। ত্রিভুজের একটা বের করি। দেখো এখানে ত্রিভুজের বলছে যে ত্রিভুজ দ্বয়ের দুইটা ত্রিভুজ দেওয়া আছে, এটা একটা এটা একটা। তো হুম মধ্যে কোনটি অধিক জায়গা দখল করেছে, তার মানে ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? তো আমাদের দেখো এ, হুম এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তার মানে এই যে এটা আর এটা দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে পি আর কিউ দেওয়া নাই, বাট এ এর সাথে যদি 3 গুণ করো তাহলে পি পাবা। এখানে বলে দিছে এটা, দেখছো? তাহলে আমরা পি কিউ বের করতে পারবো, বি এর সাথে হাফ গুণ করলে কিউ পাবা। হলো স্যার। শুনতে পারতেছো না? হ্যালো? কথা হ্যালো? স্যার। স্যার হ্যাঁ, শুনতেছো? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি। সমস্যা হচ্ছে আটকাই গেছিল ওর জন্য। এখন বলেন কি এখন শুনতে পাচ্ছো? বলতেছিলেন? হ্যাঁ, সো এখানে দুইটা স্ত্রীর ত্রিভুজ সাথে দেওয়া আছে। কি এ? এটা দুইটা ত্রিভুজ দেওয়া আছে, তাই না? তো এ আর বি ডিরেক্টলি দেওয়া আছে দেখো, কিন্তু তোমার হচ্ছে যে কিউ আর পি হ্যাঁ। ডিরেক্টলি দেওয়া নাই। পি বলতেছে যে পি হচ্ছে এ এর সাথে যদি 3 গুণ করো, তার মানে এই ভেক্টরের সাথে আমি 3 গুণ করে দিব, তাই না? হুম। তাহলে আমি পি পেয়ে যাব। আর এই যে বি ভেক্টরের সাথে হাফ গুণ করে দিব, তাহলে আমি কিউ পেয়ে যাব। সো আমি এ পাইলাম, বি পাইলাম, পি পাইলাম, কিউ পাইলাম। আমাকে জিজ্ঞেস করছে ত্রিভুজের মানে কতটুকু জায়গা দখল করছে। তো আমার এই এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এ ক্রস বি, তাই না? তো হ্যাঁ, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, এই যে লিখছে হাফ ইন্টু এ ক্রস বি। ওটা দেখা যাচ্ছে না, ওই স্লাইডটা দেখা যাচ্ছে না। এই যে দেখো, দেখছো? এই যে হাফ হুম ইন্টু এ ক্রস বি। আচ্ছা, তারপরে দ্বিতীয় যেই ত্রিভুজের ক্ষেত্রফল, যে দেখো এই যে হাফ ইন্টু পি ক্রস কিউ। বুঝছো? সো হুম অ্যান্সার কিন্তু এই যে এইরকম টাইপের অ্যান্সার আসবে। সো এই অ্যান্সার দেখে কিন্তু ঘাবড়ানো যাবে না। আর তোমার যেটা করতে হবে, প্রত্যেকটা ম্যাথই করতে হবে। হ্যাঁ, একটা ম্যাথও বাদ দেওয়া যাবে না, যেহেতু আগের টাইপে 17টা ম্যাথ ছিল, এই টাইপের 14টা ম্যাথ আছে। সো এই 31টা ম্যাথই কিন্তু তোমার করতে হবে। হ্যাঁ, তোমার এই যে আমি যেভাবে হুম। পড়াচ্ছি সেইভাবেই তোমাকে শেষ করে ফেলতে হবে। তোমার টাইম বেশি নেওয়া যাবে না। সো আমাদের মোটামুটি এই টাইপটা শেষ বলা যেতে পারে। একটা ম্যাথ আছে এখানে, ক্রস গুণন আর ডট গুণন একসাথে পড়াইছিল। সে ধরো এরকম একটা ম্যাথ আছে, দেখো ডট গুণন মানে কি, ডট গুণন মানে হচ্ছে এ ডট বি মানে কি বলো তো? এ ডট বি যদি তুমি করো তাহলে কি পাবা? এ ডট বি মানে কি, এ বি কস থিটা, এ বি ঠিক কস আছে? থিটা। আর এ ক্রস বি যদি করো তাহলে পাবা হচ্ছে এ বি সাইন থিটা। বুঝতে এ পারছো? বি সাইন থিটা কেন পাবো? এ বি সাইন থিটা, এটা হচ্ছে সূত্র, ফর্মুলা। তো এইরকম ও একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু দেখাই। আর তুমি আজকে ফিজিক্স ফার্স্ট পেপার যতটুকু পড়বা, এরপরে কিন্তু তুমি আর পড়তে পারবে না, ঠিক আছে? তো আজকের দিনে তোমাকে সর্বোচ্চ পড়াশোনাই করতে হবে। মনে করতে হবে কালকে তোমার ফার্স্ট পেপার পরীক্ষা, যা পড়ার আজকে পড়তে হবে, ঠিক আছে? সবকিছু পড়ে ফেলবা। তো 13 নম্বরের আর মনে রাখবা যে সেফ জোন হচ্ছে যে মিনিমাম 10টা টাইপ শেষ করে ফেলা, তারপরে যত বেশি টাইপ শেষ করা যায়।
বুঝতে পারছো? স্যার বাকি পরের ওই ৯টা কি করবেন? ওই ৯টা অবশ্যই আজকে করতে শেষ হবে। করে দিবেন না? হ্যাঁ, অবশ্যই শেষ করতে হবে। বাট ইন রিয়েলিটি তুমি আগে যেগুলা পড়ছিলা সেগুলা রিভিশন দিতে দিতেই আমাদের অনেক সময় চলে যাচ্ছে। সো আমরা আগে যেগুলা পারি সেগুলাতে আরো বেশি পণ্ডিত হব। এটা আমাদের ফার্স্ট টার্গেট। ফার্স্ট টার্গেট ফিল আপ হুম, হয়ে যাওয়ার পরে দেন আমরা সেকেন্ডারি টার্গেটে আসবো যে বাকি ৯টার সাথে কি করবা। আগে তো তুমি প্রথম 10টা শেষ করবা, তাই না? তো আমি যদি হুম। এইভাবে করাই তাহলে তো অনেক সময় লাগবে। এজন্য আমি এখন একটু তাড়াতাড়ি যাব যাতে তোমার 10টা টাইপ শেষ হয়ে যায়। ওকে? সো 13 নাম্বার দেখো। 13 নাম্বারে বলছে যে গ নাম্বার যে আচ্ছা ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারে বলছে যে অনেকের পর্যবেক্ষণের গাণিতিক অনেক কি পর্যবেক্ষণ করছে? অনেক এ ভেক্টর আর বি ভেক্টর দুটি নিয়ে তাদের ডট এবং ক্রস গুণন নির্ণয় করছিল, ঠিক আছে? সে দেখালো হ্যাঁ, যে ভেক্টর দ্বয়ের মধ্যস্থ কোণের মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে তাদের ডট ও ক্রস গুণের মান সমান হয়, ঠিক আছে? তো সে কি হ্যাঁ। করছে যে ডট আর ক্রস গুণের মান সমান হলে তাহলে তুমি লিখতে পারো যে এ বি সাইন থিটা ইকুয়ালস টু এ বি কস থিটা। সাইন এটা থিটা লিখতে ইনটু পারো। কস থিটা। হ্যাঁ, এ বি কস থিটা মানে কি? এটা তো ডট গুণন করলে পাওয়া যায়। এ বি সাইন থিটা মানে কি? এটা ক্রস গুণন করলে পাওয়া যায়, তাই না? ওকে। এটা কি বুঝতে পারছো? এটা কি আপনার সূত্র অনুসারে পড়ছিল? তুমি যদি ডট গুণন করো দুইটা ভেক্টরের তাহলে কি পাবা? এ বি কস থিটা। কস থিটা। আর যদি তুমি দুইটা ভেক্টরের ক্রস করো তাহলে তুমি কি পাবা? এ বি সাইন সাইন থিটা। থিটা। তাহলে এইটাই লিখছি যে ওরা ওই যে দেখো এই যে ডট আর ক্রস নির্ণয় করছিল সেখানে দেখছিল যে ডট ক্রস ডট আর ক্রসের মান সমান হয়, ঠিক আছে? হুম, যদি তুমি কি করো তাদের মাঝখানের যে কোণ এইটার পরিবর্তন করো, ঠিক আছে? তো আমি হ্যাঁ, জাস্ট এ বি কস থিটা এ বি সাইন থিটা যদি লিখি তাহলে দুই পক্ষে এ বি আছে এ বি কেটে দিতে পারি। আর হ্যাঁ। সাইনের নিচে কসটা থিটা নিয়ে আসলে ট্যান হয়ে যাবে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 1 লিখতে পারি। বুঝতে পারছো? 1। হ্যাঁ, cos হুম, থিটার সাথে 1 গুণ আকারে ছিল। এজন্য cos থিটাটাকে এই পাশে নিয়ে আসলাম আর 1 থেকে গেল ওই পাশে। সো tan থিটা ইকুয়ালস টু 1 লিখতে পারি। তো থিটা ইকুয়ালস টু আমরা এখানে tan ইনভার্স 1 লিখতে পারি। সেখান থেকে আমরা থিটা পাবো হচ্ছে 45 ডিগ্রি। বুঝতে পারছো? যদি হুম। ক্রস গুণন আর ডট গুণন যদি সমান হয় তাহলে এখানে আমরা অ্যাঙ্গেলটা পাচ্ছি কত? 45 ডিগ্রি। বুঝতে পারছো? এই 45 কোত্থেকে আসছে? 45 কোত্থেকে আসছে? যে এই যে এবি এবি কাটা গেল তাহলে এই পাশে সাইন থিটা আর এই পাশে কি cos থিটা। cos থিটা মানে কি দুই হ্যাঁ, পাশেই 1 গুণ আকারে আছে, তাই না? 0 তো আর গুণ আকারে নাই, 1 গুণ আকারে আছে। তো না। সাইন থিটার নিচে যদি তুমি cos থিটাটা যদি নিয়ে আসো তাহলে এটা 1 তাহলে হয়ে tan গেল। তাহলে তুমি tan থিটা সমান সমান কি পাইলা? 1 পাইলা। সো তুমি থিটা সমান সমান পাইলা 45 ডিগ্রি কারণ থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1, তাই না? ও তো হ্যাঁ, এখানে তুমি থিটা কি পাইলা? tan ইনভার্স 1। tan ইনভার্স 1। আচ্ছা, আর আমাদেরকে জিজ্ঞেস করছে যে অ্যাঙ্গেলের কি পরিবর্তন করলে এ বি ভেক্টরের ডট আর ক্রস গুণের গুণফলের মান সমান হবে, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো এখন হুম, আমাদের কি ক্রস গুণন বের করতে হবে আর ডট গুণন বের করতে হবে, তাই না? হুম, এখন দেখো ক্রস গুণনে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই, কারণ কি ক্রস গুণন কিভাবে করে? এই যে এইভাবে করে, আলাদা আলাদা করে। হ্যাঁ। আর তাহলে ক্রস গুণন যদি আমি করি তাহলে দেখো গতে ওরা ক্রস গুণনটা করে ফেলছে। তো গ থেকে আমরা যদি অ্যান্সারটা ধার নেই তাহলে কি হবে বলো? এই যে ক্রস গুণের মান এইটা, বুঝতে হুম, পারছো? আচ্ছা, এখন আমাদের কি ডট গুণনটা বের করতে হবে। ডট গুণন আমরা কিভাবে বের করি? এই যে a ডট b a b cos থিটা এইভাবে বের করি না? তো এখান থেকে আমরা ডট আচ্ছা প্রোডাক্টটা। স্যার, হ্যাঁ, এখানে 5 আসলো কিভাবে? 5। 5টা দাঁড়ান 1 মিনিট। বলো, কোশ্চেন করো, আমি বুঝি নাই। আমিও তো বুঝতেছি না, এটা উল্টা লাগতেছে কিন্তু। আচ্ছা, তোমাকে এই জিনিসটা আমি সামারাইজ করে দিব একটু পরে, ঠিক আছে? এই একটা ম্যাথই আসছে এই রিলেটেড, কিন্তু তোমার হচ্ছে যে জানাটা দেখ না, এটা কনসেপচুয়াল একটা ম্যাথ, ঠিক আছে? তো এখানে বলছে হুম, যে তোমার ডট গুণন আর ক্রস গুণন সমান। তো ডট গুণন আমরা হ্যাঁ, এইভাবেও লিখতে পারি, আবার ক্রস গুণন এইভাবেও লিখতে পারি, মানে এই যে সাইন কস দিয়ে, তাই না?
আবার কিন্তু এই যে হ্যাঁ, এইভাবেও করতে পারি, এই যে এইভাবে ক্রস গুণন এইভাবে করতে পারি, আবার ডট গুণন এইভাবে করতে পারি, তাই না? তো আমরা এইভাবে হ্যাঁ, ক্রস গুণনটা করে দেখলাম যে এটার মান আসে এত, এই যে 5√3। হ্যাঁ, এটা কি, এটা তো পারবা নাকি? এটা তো একটু আগেও হ্যাঁ, দেখাইলাম। এটা পারবো। আচ্ছা, তো এখন তোমার হচ্ছে যে ডট গুণনটা করব। তো ডট গুণন করতে গেলে আমরা দেখলাম যে ডট গুণন কিভাবে করে, যে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা। সো আমরা এই যে a ও দেওয়া আছে b ও দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, দেখছো? হ্যাঁ, সো আমরা এখান থেকে বের করলাম যে এই দুইটা ভেক্টরের মধ্যে যদি ডট গুণন করি তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল কত হবে? 70.5 ডিগ্রি। ঠিক আছে, 70.5 হ্যাঁ, ডিগ্রি। এখন তুমি বলো যে যদি ডট গুণন আর ক্রস গুণন সমান হইতে হয় তাহলে অ্যাঙ্গেল কত থাকা দরকার? এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত বলো তো এটা? এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? এটা না 70.9 ডিগ্রি। হুম, কিন্তু আমাদেরকে প্রশ্নে বলছে যে ডট গুণন আর ক্রস গুণন যদি করো, যদি সমান হয় তাহলে অ্যাঙ্গেল হইতে হবে মাস্ট 45 ডিগ্রি। তার মানে 70 ডিগ্রি তার আছে, তার হইতে হবে 45 ডিগ্রি, তাই না? হ্যাঁ। যদি হইতে হয় তাহলে কি করতে হবে? আমার 70 থেকে 45 মাইনাস করতে হবে, তার মানে এত ডিগ্রি পরিবর্তন করতে হবে, তার মানে এত ডিগ্রি স্যার, পরিবর্তন করলে। হোল্ড অন, 1 মিনিট হোল্ড অন স্যার। তো কোশ্চেনে বলছে যে তোমার হচ্ছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, হ্যাঁ দুইটা ভেক্টর দেওয়া আছে। হ্যাঁ, তো তুমি চাইলে এ ক্রস বি বের করতে পারবা, তুমি চাইলে এ ডট হ্যাঁ, বি ও বের করতে পারবা। সো এ ক্রস বি বের করে তুমি পাইলা হচ্ছে 5√3। হ্যাঁ, ঠিক আছে, আর এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এখান থেকে তুমি থিটা পাইলা হচ্ছে কত? 70.9 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ, এখন তোমাকে বলছে যে এই অ্যাঙ্গেলের কি পরিবর্তন করলে এইটা আর এটা ইকুয়াল হবে, বুঝছো? মানে এইটা আর এটা ইকুয়াল হবে এই অ্যাঙ্গেলের কি পরিবর্তন করলে। এখন এইটা আমরা একটু এখানে দেখব যে আমরা জানি হচ্ছে যে এ ডট বি মানে হচ্ছে আহ, যদি এ ক্রস বি আর এ ডট বি যদি ইকুয়াল হয় তার মানে হচ্ছে যে এ বি cos থিটা আর এ বি sin থিটা ইকুয়াল হবে, বুঝতে পারছো? তার মানে হ্যাঁ, এ বি কেটে গেল, তো থাকলো হচ্ছে cos থিটা। তো আমি যদি এই পাশে পাঠিয়ে দেই তাহলে tan থিটা ইকুয়ালস টু 1 হবে, তাই না? তো এখান থেকে আমরা হ্যাঁ, থিটার মান পাচ্ছি হচ্ছে যে 45 ডিগ্রি। সো আমরা এখানে দেখতেছি যে যদি এই দুইটা আমাকে সমান করতে হয় তাহলে দুইটার মাঝের যে অ্যাঙ্গেল, ভেক্টর দুইটার মাঝের যে অ্যাঙ্গেল সেটা 45 ডিগ্রি হইতে হবে মাস্ট। কিন্তু আমরা এখানে ডট গুণন করে দেখলাম যে এখানে 45 ডিগ্রি নাই, 70 ডিগ্রি আছে। তো আমরা কি করলাম, হুম, 70 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিয়ে আমরা বললাম যে এখানে যদি 25 ডিগ্রি আপনি চেঞ্জ 25। করেন, পরিবর্তন করেন, তাহলে এই দুইটা সমান হবে, বুঝতে পারছো? হুম, হ্যাঁ, বুঝতে পারছি। তো এইটাই ছিল কোশ্চেন, তেমন কঠিন কোশ্চেন না। আচ্ছা, সো এইগুলাই আর কি তোমার, মানে এখান থেকে 14টা কোশ্চেন সলভ করবা। সো আমি যা পড়াইলাম আমি একটু সামারাইজ করে দিই। মূলত আমাদের ভেক্টর চ্যাপ্টারটা শেষ হইলো, ঠিক আছে? যে ভেক্টরের যে তোমার হলো মেইন যে চারটা টপিক, তার মধ্যে যে তিনটা টপিক, ভেক্টর ডট গুণন, ক্রস গুণন, ঠিক আছে? ডট গুণন, তারপরে কি ক্রস গুণন। আর তুমি ক্যালকুলাস ক্লোজ। নিজে নিজেই পড়তে পারবা, এটা রেকর্ডিংটাও আছে, সো তুমি ক্যালকুলাসটা করে ফেলবা। আর তোমার যেটা পড়া লাগবে সেটা হচ্ছে যে নদী নৌকা, তাই না? নদী হ্যাঁ, স্রোত নৌকা ওইটা। তো এখন তোমার টার্গেট হচ্ছে যে যেগুলা তোমার পড়া আছে সেইগুলা তুমি একটু পড়তে হবে তোমার, ঠিক আছে? সো হুম, এখানে তোমার হচ্ছে যে 10টা টপিক, এখানে তিনটা, তার মানে আরো 7টা, মানে দুইটা আমি পড়াই দিলাম, তার মানে আরো 8টা আছে, ঠিক আছে? তো আরো 8টা পড়তে হবে। সো যেহেতু আমাদের, আমরা ক্লাস শুরু করছিলাম কখন? মানে 5টায়, 5টায়। 5টা, 6টা, 5টা আমি দিকে হবে। 5টায় আসছি কখন? 5টায় না, জানি না তো, বলতে পারবো না, 5টায় মতো। আচ্ছা যাই হোক, তো 8টা বাজে এখন। তো মোটামুটি 3 ঘন্টা আমরা একসাথে আছি। তো এইখানে তোমার হচ্ছে যে ডট গুণন আর ক্রস গুণন শেষ করছি, ঠিক আছে? তো 3 ঘন্টায় যদি দুইটা তার টাস্ক শেষ হয়। মধ্যে তো স্যার দেখ, 1-1.5 ঘন্টার সাথে ব্রেকে নিস। হ্যাঁ, ব্রেক নেওয়া লাগছে, বিকজ ব্রেক না নিয়ে তো তুমি পড়তে পারবা না, একটা না পড়া যায় না তো। তো ডট গুণন আর ক্রস গুণন করতে আমাদের 1.5 ঘন্টা করে সময় লাগছে, 1.5 আওয়ার, 1.5 আওয়ার। তো আমার সাথে যদি পড়ো তাহলে এরকম 1.5 ঘন্টা করে টাইম লাগবে, ঠিক আছে?
হুম। তো এখন তোমার যেটা করতে হবে যে বাকি যে 8টা টাইপ আছে এইগুলা তোমার হচ্ছে যে তোমার মাথায় রাখতে হবে যে তোমার সিকিউ তে আসবে হচ্ছে যে স্যার আমার ব্যাংকিং কোনটা আপনাকে দেখে দিতে হবে, অন্য কিছু দেখান না, দেখেন ব্যাংকিং কোনটা আচ্ছা দেখাই দিব সমস্যা নেই। আর তোমার হচ্ছে ক্ষমতা ম্যাথটা, এই দুইটা টপিক আপনাকে দেখা দিতে হবে, কারণ এই দুইটা আমার মানে হয় নাই গতবার, মানে আমার ভালো মতো শেষ হয় নাই। আচ্ছা গ আমি ঘতে করতে তোমার সিকিউতে গ হুম, ঘতে অ্যান্সার করতে হবে কয়টা? 10টা কোশ্চেন, তাই হ্যাঁ। না? তো তোমার পড়তে হবে কয়টা? 9টা টাইপ, 19টা টাইপ। 19টা টাইপের মধ্যে মোটামুটি দুইটা টাইপ থেকে তুমি 30টার মতো কোশ্চেন সলভ করলা। তো 19টা টাইপে 300-400 কোশ্চেন আছে, সেইগুলো হ্যাঁ। সলভ করতে হবে আর কি। এইটা তোমার হচ্ছে টার্গেট। এখন এইটা করার জন্য তোমার ওই পরিমাণ সময় আছে কিনা এটা দেখতে হবে। ধরো আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের সময় দিলাম, সময় দিয়ে আমরা প্রিপারেশনটাকে আগাই নিলাম যে আচ্ছা এতটুকু প্রিপারেশন আগাইলো, কালকে আমরা অন্য একটা সাবজেক্ট ধরে আমরা প্রিপারেশনটাকে আগাই ফেলবো, ঠিক আছে? তারপরে হুম। তো যখন তোমার হচ্ছে যে ফুল সিলেবাসটা কভার করতে গেলে তো তোমার হচ্ছে যে এখন একটু ফাস্ট চাইতে হবে, বুঝতে পারছো? মানে একটু হ্যাঁ। তোমার হচ্ছে যে আরো ফাস্ট চাইতে হবে। এখন 3 ঘন্টা পড়ানোর পরও দেখা যাচ্ছে সিলেবাস কভার হচ্ছে না, তার মানে আরো ফাস্ট চাইতে হবে। তো আমি হচ্ছে যে নেক্সট 3 দিনে মানে কালকে, তারপরের দিন, তারপরের দিন আমি চেষ্টা করব যে তোমার মানে ফিজিক্স ফার্স্ট পেপারটা যাতে শেষ হয়ে যায়, আর ফিজিক্স সেকেন্ড পেপারটাও যাতে শেষ হয়ে যায়, আর ম্যাথ ফার্স্ট পেপারটা যাতে শেষ হয়ে যায়, ম্যাথ সেকেন্ড পেপারটা যাতে শেষ হয়ে যায়, ঠিক আছে? তো সামনের 3 দিনে হচ্ছে যে এই এই চেষ্টাটা থাকবে যে 4টা সাবজেক্ট যাতে শেষ করতে পারি। আচ্ছা, হুম। আর হচ্ছে তো এইখানে আমার রেকর্ডিং অফ করলে সমস্যা নাই।